আচ্ছা, কোথায় জন্মগ্রহণ করেছেন? জন্মস্থল যে মাদারীপুর জেলার শিবচর থানা, ভদ্রাসন ইউনিয়ন, ভদ্রাসন গ্রামের সম্ভ্রান্ত ব্যাপারী পরিবারে। আচ্ছা, অবশ্যই আমি বলবো যে আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত গল্পটা শুনবেন, এবং এই যে স্বল্প সময় 1 থেকে 1.5 ঘন্টা, এটা আমি আপনাদেরকে ওয়াদা করছি যেটা আপনাদের জীবনকে কিছু না কিছু দেবে। সো আপনারা শুনবেন প্লিজ। তো আমি আপনাকে কোহিনূর আপা বলি, সেটাই বরং ভালো হবে। তো আপা শুরু করেন, আপনি কোথা থেকে বলবেন, একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলার আছে। আমার জন্ম তো শুনলেন এই বয়সে। তারপরে আমার গ্রামের বাড়িতে ছিলাম, সেই ভদ্রাসন গ্রামে। আমরা সপরিবারে, আমার বাবা মা ভাই বোন সবাই ছিলাম। আমি যখন অন্ধ হই 7 বছর বয়সে, আমার স্মল পক্সে আমার এই দৃষ্টিশক্তি হারাই। ঘটনাটা কি ছিল, মনে আছে কি কিছু? হ্যাঁ, ঘটনাটা মনে আছে। মানে আমার মানে যে বৈশাখী মেলা আছে, ঠিক বৈশাখী মেলার পর পরে আমি আমার আত্মীয় স্বজন বাড়িতে বেড়াইতে গেলাম। সেখান থেকে ঘুরে আসলাম। তারপরে দেখলাম যে আমার জ্বর আসলো। আচ্ছা। আর আশেপাশে মানুষের অনেক বসন্ত রোগ হলো। আচ্ছা। তো অনেকের মানে বাড়িতে যাওয়া নিষেধ, অনেক কিছু নিষেধাজ্ঞা ছিল সে সময় গ্রামের। সেদিন যেদিন আমার রাতে জ্বর আসলো প্রথম দিন, মা চায়া রয়েছে, দেখে কি আমার এইখান দিয়ে ঘামাচির মতো একটু গোটা গোটা উঠতেছে। তো মা ভয় পেতেছে, চোখ লাল হয়ে গেছে, চারিদিকে বসন্ত রোগীর রোগ ছড়াই গেছে। এখন মানে এই ভয়টা ভিতরে কাজ করতেছে যে ওরকম হবে কি। প্রায় রাত 1টা রক্ত এমন জ্বর আসলো, আর সারা শরীর ফুললে একেবারে একাকার, মানে শরীর প্রচণ্ডভাবে ফুললে গেল। আর জ্বর পরের দিন দেখি সারা শরীরে একেবারে একটু জায়গা নাই, এমনি সারা মুসুরির মতো একেবারে সারা শরীরে মুসুরি পক্স হচ্ছে। এখন ওই দিনে তারপর আমি ওই লাঠি ভর দিয়ে সারা উঠান ঘাললাম। তারপরে মানে তাইছে দেখতেছি আমার অবস্থা কি, মানে আমার শরীরে এরকম কি উঠলো, কি হলো ভাবতেছি। তারপর আমার দাদি ছিল তখন, দাদি কয় কি এগুলো আঙুল চালি দিয়া করিস না, নখ দিয়া খুঁটিস না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবো, ব্যথা হবে। এরপরে তারপরের দিন দেখলাম ওই যে মানে যে টুটু পাকা সাদা সাদা হয়ে আসছে পুরো শরীর। পরে সেখানে ওই যে বড়ই কাটা আছে না, ওই বড়ই কাটার কাটা দিয়া পরে ওই একটা একটা করে এরকম চিবায়, আর ওই যে গামছা দিয়ে এরকম মুছা এটা পরিষ্কার করে। কিন্তু ওইটা যখন দেয় আমার মনে আছে, তখন আমার খুব আরাম বোধ হইতো। আচ্ছা, মানে এটা গালাই দিলে ওইটা বাইরে গেলে, পানিটা বাইরে গেলে আরাম লাগতো। তো এইভাবে পুরা শরীর করতে তো অনেক সময় লাগে। ওইগুলো গালাই দেওয়ার পরে আমি একেবারে মানে অস্থির হয়ে পড়ছি। মানে তখন ব্যথা শুরু হয়েছে, মানে শুরু হওয়া পড়েছে। এরপর আস্তে আস্তে মানে তারপর থেকে এই 2 দিন দেখলাম, এই 2 দিনের পর থেকে আমি আর কইতে পারি না, আমি জ্ঞান হারিয়ে ফেলছি। মানে তারপরে আমি জ্ঞান হারাইছি বলতে পারি কি পৃথিবীতে কি আমি বলতে পারবো না। তারপরে আমি আপনি 2 দিন সেন্সলেস ছিলেন। ওই 2 দিন আমার মানে আমার জ্ঞান ছিল, আমি দেখছি, হাঁটলাম ঘুরলাম। এরপরে মানে এমন অবস্থা হলো, পুরা শরীর মানে ঘা হইয়া মানে মানে এই যে চামড়াগুলা এগুলো খসে খসে পড়তে থাকলো। বাবা আসলো ওই যে কলা পাতায় করে তেল দিয়ে, তিলা তেল দিয়ে ওগুলো দিয়ে তারপর শয়ে রাখতো। আর আমার বাবা সবসময় এইরকম করে মানে গুলে করে রাখতো। আর বাবার এগুলো সব নষ্ট হয়ে যেত পুজে। তারপরও বাবা কি গন্ধ, দুর্গন্ধ, আশেপাশের মানুষের উঠান দিয়ে হাঁটতে পারতাম না, এত গন্ধ। পরে আমি আস্তে আস্তে সুস্থ হলাম। কিন্তু যখন আমার ঘাটা প্রায় শুকানোর পথে, তখন আর কি এই দেখা যাচ্ছে যে আমি চোখের ওই যে পর্দাটা পুড়ে আসলো আস্তে আস্তে, 2 চোখেরই, আর চোখের ভিতরে গোটা উঠছে। আর এর মাঝখানে কি হলো, একবার আমার চাস্তো ভাই ওর ঘর যা দিত আমাদের তাই দিত, মানে জানতো। তো আমার চাস্তো ভাই, আমি ওটুকু মনে আছে, চাইয়া দেখছি যে আমার চাস্তো ভাই একটা রুটির ওই পাউরুটির 4 ভাগের 1 ভাগ হাতে করে নিয়ে আসতেছে। আইসা আমি আবার দরজার সামনে আমাকে শোয়াইছে, ওই যে কাঁথা গায়ে দিয়েছে, তা ওই সে ফিক্কা এরকম দিচ্ছে, দর কহিনুর এটা খাইছে। ওই যে করলো, আর ওইটা আমার হাঁটু বেছে লাগছে। ও তো খেয়াল করে নাই যে কাপড়ের উপর দিয়া, কাঁথার উপর দিয়া। আর এই যে চিৎকার দিছি, ওরা মাফ করবো না, মাফ করুন, এই দুনিয়ার মানুষ বলছি যে ওরা মাফ কর, না আর মাফ করুন। এই যে চোখ বন্ধ করছি, সেই বন্ধই বন্ধ। মানে এটাই আপনার লাস্ট মেমোরি? মানে এইটুকু আমার লাস্ট মেমোরি। এরপর আর আমার মনে নাই। আর এরপরে আবার অন্য ঘটনা, মানে এই হচ্ছে আপনার মানে চোখে দেখা কালী লাস্ট ফিনিশিং এ, ওই আমার শেষ দৃশ্য। এরপর আমি আস্তে আস্তে অন্ধ হয়ে গেলাম, আর দেখলাম না। তারপরে আস্তে ওই সময় আপনি কোন ক্লাসে পড়তেন?
তখন আমি ওই গ্রাম দেশে সাধারণত একটু বড় হলেই ক্লাসে দেয়। তো আমি ওই যে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম, আমার একটা বই কিনে দিয়েছিল এবং আমি কিছুদিন পড়ছি সেই বইটা ক খ এরকম। তারপর ওই আরবি পড়ার জন্য পাশে আমাকে হুজুরের বাড়িতে দিতে গেছে, তারা ওই যে আলিফ বা তা সেইগুলো পড়াইছে, ওই অক্ষরগুলো আমার কিছুটা মনে আছে যে আমি পড়তে গেছি, পড়ছি, ওইগুলো আমার কিছু স্মরণে আছে। বাবা মা আমার বড় 2 ভাই হয়ে মারা গেছে, এরপর আমি হয়েছি, তার মানে আমার ছেলের মতোই, মানে ওরকম একটা সেই অর্থে প্রথম সন্তান বলা চলে, মানে বেঁচে থাকার মধ্যে সেই অর্থে প্রথম সন্তান। আচ্ছা, তা সেই জন্য মানে বাবা মার মনটা বেশি বিগড়ে গেছে। তারপরে মনে করেন যে আমার ঘা থাকতে থাকতে মানে শুকিয়ে গেছে। ওই অবস্থায় সবাই কয় যে একটু ঢাকা নিয়ে যাও, তো ঢাকার চক্ষু ডাক্তার যেহেতু চোখের অন্ধ হয়ে গেল, তো চোখ দেখানোর জন্য ঢাকানো। এখন আমার যখন ওই আমাদের গ্রামের মানে চক্রস্থল ওখানে একটা, এখন আর নাই, তখন ওই লঞ্চ ভিড়ত, সেই লঞ্চ ঘাটে যখন লঞ্চ ওঠা শুরু করছে তখন ওই লঞ্চ ঘাট আমাকে উঠাইতে দেয় না লঞ্চে, কারণ আমার সারা শরীরে বড় বড় দাগ, এগুলো দেখতে সব ভয় পায়। উঠাইলো না কিছুতেই। এর পরের দিন ভদ্রলোক বললো যে ওকে বাড়িতে নিয়ে যান, তারা কালকে আপনি পুরা শরীর ঢাইকে তারপর নিয়ে আসবেন। পরের দিন তাই করলো, ওই পুরা শরীর ঢাইকে নিয়ে তারপর নিয়ে গেলো। তারপর লঞ্চে এসে, তো লঞ্চে এসে আমার আমি তখন হাঁটতে পারি না, আমি দাঁড়াইতে পারি না, বাবা কুলে করে নিয়ে আসছে। আমি দাঁড়াইলে থরথর করে কাঁপতাম। তারপরে 7 বছর তখন বয়স, তখন আর কি বাবা ঢাকায় না ওই যে ফার্ম গেট যে ডাক্তার বসে মোহাম্মদ, ওনাকে দেখালেন। উনি বললেন যে এখন তো কচি, বলা যাবে না, এই চোখে বাতি হলে 12 বছর বয়স যখন হবে তখন নিয়ে এসেন। তখন বাবা ঠিক তা 12 বছর বয়স হলো পরে আবার সেখানে নিয়ে গেল ওই ডাক্তারের কাছে, সে ওই যে ইসলামের চক্ষু হাসপাতাল বর্তমানে। তারপরে ওখানে নিয়ে এসে উনি বললো যে লাইট টাইট দেখায়, এটা দেখায়, ওটা দেখায়। পরে বললো যে এটা ভালো হবে না, এটা রক শুকিয়ে গেছে, তবে আলোটা দেখতে পাই। পরে এরপর ওনার মেয়ে আছে একজন, ওই সুমি আহমেদ, ওনাকেও দেখানো হলো, উনিও বললো যে না, ভালো হবে না। এরপর একা ধারে মানে কবিরাজ, ডাক্তার, অমুক তমুক, যে যা বলতো তাই করতো ভালো করার জন্য ভালো করার জন্য। তো কোনো সময় ভালো হয় না, সবাইকে ভালো হবে না। তখন বলে যে বাবা রে, আমি তোর জন্য এত কিছু করলাম, ভালো করার চেষ্টা করলাম, পারলাম না, আল্লাহর হাতে সব কিছু। আমিও তো তোরা চাই রাখছি আল্লাহর কাছে, তা আমি তোর দোয়া দিই যে তুই সারা জীবন ভালো থাকবি, সম্মানের সাথে বেঁচে থাকবি। আমার এই দোয়াটা দিল বাবা। তো আমি তারপরে আমার এই চিকিৎসা করার জন্য এই ঢাকা আসা। এরপরে মানে চিকিৎসার পর ভালো হলাম না। তারপর আমার একটা ছোট্ট একটা ঘটনা, আমার বাবা না, আমরা 2 বোন ছিলাম, তখন আমরা 2 বোন খেলা করতেছিলাম রাস্তার পাশে। এমন সময় এক ভদ্র মহিলা, মিস ভি ক্যাম্বেল, উনি বিদেশি, লন্ডনবাসী, উনি একটা প্রাইভেট কারে করে আসছিলেন, আর সদমেহার নামে আর একটা অন্ধ মেয়ে ছিল। তো আমাদের বলে কি, তুমি দাঁড়াও। দাঁড়ালাম, নাম জিজ্ঞেস করলো, বলে তুমি আমাদের সাথে চলো। এখন আমি তো আর যাইবো না, কারণ অপরিচিত মানুষের কীভাবে যাবে। আপনার বাড়িতেই না, এটা ওই যে আজিমপুর একটা জায়গায়, ওখানে আমরা খেলা করতে আসছিলাম। কি কারণে আসছি, কি কারণে আসছিলাম ঠিক মনে পড়ে না, তবে আসছিলাম এর কথা। আচ্ছা। তো ওইখান থেকে আইসা পরে উনি কয় কি, এই যে বক্সিবাজার এখানে একটা অরফানেজ নোট আছে না, ওখানে একটা স্কুল আছে, বাসে মানে অন্ধদের একটা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, ফেডারেশন কয়, সেই জাতীয় অন্ধ কল্যাণ সংস্থা। তো সেইখানে অনেক মহিলারা, মানে বয়স্ক মহিলারা, বড় বড় মহিলারা উনি হাতের কাজ শেখায়। তো সেই কাজ শেখানোর জন্য আমার নিয়ে গেল, বললো যে তুমি সব বই দেখাইলো, আবার এই যে কাজ দেখালো, তারপর সুই সুতা দিয়ে কাজ করো, ওইগুলো দেখালো, সব কিছু দেখানোর পরে উনি বললো যে আমি তোমাদের জন্য একটা স্কুল করতেছি অন্ধদের জন্য। তখন আপনি কি কোনো পড়াশোনা করেন না? বয়স কত তখন? তখন আমার বয়স 12 বছর। 12 বছর। তখন আমি বললাম কি যে আমি খুব আনন্দিত, আমরা কাজটা শিখাই। আর ওরা আবার বললো কি, তুমি যদি না আসো তোমাকে আমরা পুলিশ দিয়ে ধরে নিয়ে আসবো। আর প্রতিদিন আমাদের 1 টাকা করে স্টাইপেন্ড দিত, আর মাসে 20 টাকা দেবে, এরকম করে বলতো। তা আমি 4 মাস কাজ শিখছি, মানে ওই যে হাতের ওই যে সেলাই টেলাই, সুই সুতা দিয়ে সেলাই করে না, ওইগুলো শিখছি। তো শেখার পরে 4 মাস পর ফির জানুয়ারি 4 তারিখে আমাকে ওই আমরা তাকে মাসি বলতাম, উনি খ্রিস্টান। তো ওই মাসি আমাদের যে স্কুল করছে 10 নম্বরে, এই তখন ছিল 2 নম্বর, মিরপুর 2 নম্বরে একটা ভাড়া বাড়ি নিচ্ছে, সেখানে আমাদের ওই জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করছে। এবং উনি আমাদের, আমি গেছি প্রথম 4 তারিখে বিকালবেলা 1টার সময়, বৃহস্পতিবার। তারপরে গেলাম, যা দেখি ওরা যে অর্ধেক ডিম দিয়ে, সবারই ডিম দিয়ে ভাত খাওয়াইতেছে। তা আমিও গেলাম, আমার ভাত দিল, খাইলাম। খাওয়ার পর তারপরে আমাদের মারে সব ঘুরে ঘুরে দেখাইলো যে স্কুলের সব। পরে আমি স্কুলে ভর্তি করে নিল,
এরপর থেকে আমার লেখাপড়া শুরু। এই 12 বছর বয়সে গিয়ে? হ্যাঁ, লেখাপড়া শুরু। এখন মনে করেন যে আমি প্রতিদিন স্কুলে যাই, ওইখানে ভিতরে স্কুল, মানে এই রুমে স্কুল, ওই রুমে আমরা থাকি, এরকম। আচ্ছা, ওই রুমে থেকে কাজ করেন। হ্যাঁ। আমার একটা জিনিস জানা, সেটা হলো যে আপনারা তো থাকতেন গ্রামের বাড়িতে, ঢাকায় এসে সেটেল হলেন কিভাবে? ও, এই যে আমার এক চাচা ছিল ঢাকা, তো আমার বাবা এই যে বারবার করে আমার নিয়ে একবার আসা আবার যাওয়া, তো অনেক খরচ হয়। তো আমার বাবা বললো কি যে তুই ঢাকা আইসা একটা ব্যবসা বাণিজ্য কর আর মেয়ের চিকিৎসা কর, সপরিবারে চলে আয়। এই যে একটা পরামর্শ দিলে, সেই পরামর্শ অনুযায়ী আমরা ঢাকা আসছি। তারপর আপনার বাবা আপনার জন্য ঢাকা চলে আসলো? হ্যাঁ, আমরা আসছি। কি করতো আপনার বাবা ঢাকায় ওই সময়টাতে? আমি আসছি 74 সালে। হ্যাঁ, তো বাবা কি করতো ওই সময়টাতে ঢাকাতে? ব্যবসা করতেন, এই যে দুধের ব্যবসা, দইয়ের ব্যবসা, এগুলো করতেন। আচ্ছা, বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি দেওয়া? বাড়ি গিয়ে ওই ক্ষুদ্র কাজ, বাট এটা তার মেয়ের জন্য উনি করতেন, যাতে করে মেয়েকে সুস্থ করা যায়, মেয়েকে একটা লাইনে নিয়ে আসা যায়। ওকে, তারপর কি হলো? আপনি 12 বছর বয়সের কথা বলছিলেন। হ্যাঁ, তারপরে ওখানে লেখা শুরু করলাম। আমি ওই ক্লাসে খুব ভালো লেখাপড়া করতাম, যা বলতো আমি একবারই সব, মানে দুইবার একবার দেখাই দিলে আমি পারতাম। ক্লাস 1-এ ভর্তি হলেন 12 বছর বয়সে? হ্যাঁ, ওই যে বললাম যে জানুয়ারি 4 তারিখে ভর্তি হলাম, বৃহস্পতিবার ছিল। তা আর করলো যে আজকে তো 2 দিন, রোববার দিনটা আবার ক্লাস শুরু হবে না, তখন আবার শুক্রবার দিন ক্লাস চলতো, রোববারে ছুটি ছিল ওইখানকার। আচ্ছা, তারপরে সরকারি ছুটিটা রোববারে ছিল। তো এসা সবার আমল থেকে সে আমরা শুক্রবারে ছুটি পেলাম। তো এখন আমরা ক্লাসে পরের দিন গেলাম, যে একটা ম্যাডাম পাইলাম, ওনার নাম জলি, আর একটা ম্যাডাম পেলাম, ওনার নাম হলো যে সলিতা। হ্যাঁ, ওরা সবাই খ্রিস্টান। তারপরে ক্লাসে যাইতাম, আবার ওই যে চামিচ আছে না, চামিচ দিয়া আর হলো যে প্লেট দিয়া এরকম ওই ঘন্টা পিটাইতো, মানে সময় হয়ে গেলে ভাতের খাওয়ার, মানে ওটা স্কুলের নিয়ম। আচ্ছা, এরপরে ছোট্ট একটা ঘন্টা কিনলো, পরে এই ঘন্টা বাজতো, ঘন্টা অনুযায়ী আমরা ওই যাইতাম, ক্লাসে যাইতাম, ভাত খেতে যেতাম, খেলা করতে যেতাম, মানে এরকম নিয়ম ছিল। তো এক সময় আমার পড়াশোনা শুরু হলো, পড়লাম, এই শেষে পরীক্ষা হলো, পরীক্ষা আমি পাশ করলাম, একদম প্রথমে স্থান অধিকার করলাম। সবাই খুব খুশি, বাবা মা মিষ্টি না দিল, সবাই খাইলো। স্কুলের নামটা কি ছিল মনে আছে? ব্যাপটিস্ট সংঘ অন্ধ বালিকা বিদ্যালয়। ব্যাপটিস্ট অন্ধ বালিকা বিদ্যালয়? ব্যাপটিস্ট সংঘ, হ্যাঁ, অন্ধ বালিকা বিদ্যালয়। কত সালের গল্প করছেন আপনি তখন, মনে আছে? এটাই সেই 12 বছর 13 বছরের যে হিসাবটা হয় সেটা। হ্যাঁ, এরকম আর কি। মানে 77 সালে, 1977 সালে ঘটনা, মানে 77 সালে আমার স্কুল শুরু হয়। আচ্ছা, তো সেই স্কুলে পড়াশোনা করতে যখন আমি ক্লাস 2-এ পাশ করলাম, 1 বছরেই, যেহেতু আমার বয়সটা বেশি ছিল, আবার পড়াশোনা ভালো ছিলাম, 1 বছরে 2 ক্লাস পড়ে, তখন 1-2। আচ্ছা আচ্ছা। তো এই 2 ক্লাস পরে যখন বার্ষিক পরীক্ষা হলো, তখন রেজাল্ট ভালো করলাম। তারপর ওনারা সারা যে কজন মেয়ে ছিলাম সবার মধ্যে থেকে এই সব বিষয়ের উপর একটা পরীক্ষা না, মানে কি বলে, মানে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, হ্যাঁ, মানে সব সময় মানে অবজারভেশন। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, অবজারভেশনটা করতেন সারা বছর ধরে, যে কে কিরকম আচরণ, ব্যবহার, কথাবার্তা, খেলাধুলায়, নাচে গানে, সেই দিক থেকে আমি প্রথম হচ্ছি। আচ্ছা, সবকিছু মিলিয়ে একেবারে হোস্টেলের সবকিছু, সে সকাল থেকে রাত পর্যন্ত, আর সে প্রথম স্থান, এই পুরো 1 বছরের আমি প্রথম স্থান অধিকার করছি। পরে আমার ওই যে অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে বার্ষিক অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানের সময় আমার একটা মানে বিদেশিনীর মাধ্যমে আমাকে ওই যে বোম্বাইয়ের একটা মহিলা, ওনার নাম ছিল রোজদি। তো সেই রোজদি আমার ডাকলেন, ডাইকে আমার একটা ঘড়ি দিলেন। আমি মনে করছি ওটা খেলনা করি, ঘরে নিয়ে গেছি। আমি কই আমার খেলনা, আমি মহিলা মানুষ খেলনা করি দিয়ে কী করবো, আমার ছোট ভাই আছে, আমার ভাইরে দেবো, এটা বলতেছি। তো বলতে পিছনে আমার সেই বড় মাসি গেছে, আমরা বড় মাসি বলতাম, ওই প্রতিষ্ঠাতা যিনি, ওনার নাম হচ্ছে মিস ভি ক্যাম্বেল। আচ্ছা, ভ্যারোনিকা টেইলর, মিস ভি ক্যাম্বেল। তারপরে বড় মাসি আসলো, আমার বলে কি, কই তোমার ঘড়িটা দেখি তো। পরে একটা বক্সের মধ্যে দিচ্ছে, সুন্দর একটা বক্স। তারপরে সে দিলাম, কয় কি শোনো, এই ঘড়িটা অনেক দামি ঘড়ি, আমি জাপান থেকে নিয়ে আসছি তোমার জন্য। হ্যাঁ, এটা কিন্তু নষ্ট করবে না, হারাইবে না, পানিতে ভিজাইবে না, আর মানে হাতের থেকে ফেলে দিবে না, অনেক সময় রাখ করে ফেলে দেয় না, ফেলে দিবে না, তাহলে ঘড়ি নষ্ট হয়ে যাবে, ভেঙে দেবো। এই কথা বলছে। আমি আমি মনে করছি, আমি মনে করছি এটি খেলনা ঘড়ি, তা আপনি দিয়ে বলেন, কয় না না না, খেলনা ঘড়ি নেই, এটা অনেক দামি ঘড়ি, ঠিক আছে তুমি রাখবা যত্ন করে। ওই ঘড়িটা পরে আমার টাইম শিখাইছিল, আমাদের ক্লাসে টাইম শিখাইতো। কেন টাইম শিখাইতো তা জানতাম না, কিন্তু টাইম শিখাইতো ওই টেবিল ফ্যান দিয়ে, টেবিল ঘড়ি দিয়া, ওই ব্রেলে, ওখানে ব্রেল লেখা আছে, ওটা উঠানো যাইতো কাজটা, আবার লাগানো যাইতো টিপ দিয়া। এরপরে
প্রতি ক্লাসেই আমি প্রথম হইতাম, ঠিক আছে। 7, 8, 8-এ যাইয়া কী হলো ঘটনা, 8-এ যে আমারে বললো কি যে তুমি এখন 8-এ ভালো এই যে আর তোমার 2 বছর রাখবো, কারণ ওই যে বাইরে যাইতে হইব, মানে আমাদের স্কুলে এইখানটা আইডিয়াল স্কুলে ভর্তি করে দিছে 8-এ, বলছে তুমি আরেক বছর থামলে সামনের বছর আরো মেয়েরা আসবে, ওদের সাথে তুমি পড়াশোনা করবা। আমার কথা হচ্ছে আমি ভালো রেজাল্ট করছি, আমি কেন থাকবো। তারপর আমি কই এখন আমার ক্লাসও নেয় না, ভালো করে পড়ায়ও না, ক্লাস নেই কিন্তু ওই একটা স্পেশাল কেয়ার আছে না, ওইটা নেই। আমি ওই মেয়েদের কাছ থেকে শুইনা পড়তাম, আবার ওই ইয়ের কাছ থেকে টিচাররা যে বক্তব্য দিত সেটা শুনে মনে রাখতাম। তো যেদিন ক্লাস হয়, এটা আমার একটা স্মরণীয় ঘটনা, যেদিন আমার গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস হয় সেদিন আমার পরীক্ষা। তো আমি দিদির বললাম কি দিদি আমি তো পড়ার নাই, এখন এইটা পরীক্ষা হবে, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না, আপনি একটু আমার পড়ে শোনান। তুমি ফেল করলে গিয়ে পাস করলে গিয়ে, তুমি তো সামনের বছর থাকতেই আসতো, আমরা ফেল করলে কিছু মনে করবো না। এখন আমার হাতে ছিল বই, ওই বইটা আমি কইছি দিদির দিকে ছুঁড়ে মারছি, রাগের টাল আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। পরে আমি বেশি রাখলো কেন, রাখলো কেন 1 বছর বেশি? ওই যে মানে মেয়ে নাই, একলা একটা মেয়েকে নিয়ে আসা যাওয়া একটা ঝামেলা না এখানে। তারপরে সামনের বছর তো আমার 2টা মেয়ে বের হবো, 2জন একসাথে নিয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম, উনি সবকিছুতে ফার্স্ট হয়েছে, তারপরে ওনাকে 1 বছর বেশি থাকতে হয়েছে ওখানে, কারণ একটা মেয়েকে একা তো নিয়ে আসা যায় না, ওখানে আরেকজন দরকার ছিল যিনি হচ্ছে ওনাকে হেল্প করবে, তো সে কারণে ওনাকে বসে থাকতে হলো। দেখেন 12 বছরে গেছে স্কুলে এবং ওখানে পাস টাস করার পরও বেরোতে পারছে না, কারণ আরেকজন সাপোর্ট নাই। হ্যাঁ বলেন। তারপরে হলো কি, এখন আমি ওই তারপরে আমার পাশের বাড়ি যায় দিদি, আরেক দিদির কাছে কোহিনুর দেখেন আসি কী কাণ্ডটা করলো, আমার দিকে ও রাগ হয়ে আমার এই বইটা ছিঁড়ে ফেললো, ও আর কান্তাছে আমি পড়াই না দেখা। তো দিদি কয়েকটা যাও পড়াই দাও, পরীক্ষা যখন দিব প্রশ্নগুলো উত্তর না দিই তাহলে একটা শরমের বিষয় না, তো যাও পড়াও, তুমি যাও। পরে পাঠাই দিল, পরে দিদি আমার ওইটা পড়ে শোনাইলো। হ্যাঁ, সেইখান থেকে আমি ওই 160 জন মানুষের মধ্যে আমি 4th হয়েছি। 160 জন? 160 জন মানুষের মধ্যে আমি 4th হয়েছি। এত আসলো কোত্থেকে বাকিগুলা? মানে ওই যে ভালো মানুষের মধ্যে ওই সকালে ওই যে আইডিয়াল স্কুলে পড়ছি। ও আচ্ছা আচ্ছা। পরে আমার তো রাখবই না, পড়াশোনা করেন না, আমি এইভাবে শুনে মানে ওই ক্লাসটা আমার জন্য স্মরণীয় ছিল। পরে আমি সেই পড়তেছি, আমি আবার ছুটিতে, আমার 1 মাসের ছুটিতে আবার যখন গেলাম, তখন আমার এক দিদি এসেছিল খাদি, তো কয় কি যে কোহিনুর, আমি যাই সালাম, সবসময় যাই সালাম দিতাম, তো সালাম দিচ্ছি মতো কয় কোহিনুর তোমার একটা সুখবর। কি? কয় তুমি 9 উঠছো। 9 উঠছি মানে? কয় হ্যাঁ, তুমি ক্লাস 4th হয়েছো এবং তুমি 9 উঠছো। তখন দিদির জড়াই ধরে আরেকবার সালাম দিলাম, ঠিক আছে, খুশিতে। পরে ওইখান থেকে পাশ করে 9-এ পড়লাম, 10-এ পড়লাম। এরপর আমি ম্যাট্রিক দিলাম 86-তে। কোন স্কুল থেকে? এই মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট। ওখান থেকে আপনি হচ্ছে হলো এসএসসিতে দ্বিতীয় বিভাগে পাশ করলাম 86-এ। আপনাকে হেল্প করতে কে? লেখাপড়ায় লিখে হেল্প করতে কে? সাহায্য করতে? ওখানে টিচার ছিল, মানে ক্লাসে টিচার ছিল, আবার বাড়ি ঘরে ওই হোস্টেলে। পরীক্ষার খাতে আপনি লিখতেন কার হেল্পে? ও পরীক্ষার খাতে মানে আমাদের 1 ক্লাস নিচে কোন ছেলে বা মেয়ে, এখনো এই সিস্টেম আছে। হ্যাঁ, 1 ক্লাস নিচে যেই ক্লাসে আমি পরীক্ষা দেবো সে সবসময় একটা ক্লাস নিচে ছেলে বা মেয়ে যে রাজি থাকতো, তার আমাদের যে অ্যাডমিট কার্ড, ওর রুম অ্যাডমিট কার্ড নিয়ে ওদের পরীক্ষা দিতে যেত। আর পরীক্ষার হলে আমি বলতাম উনি প্রশ্ন পড়াই শোনাতো, যেটা আমার কমা সেটা আমি বলতাম, উনি লিখে দিত এইভাবে। আবার গার্ডও হতো, মানে কড়া গার্ড দিত, আবার ওরা আমার নকল করে কিনা, ঠিক আছে। এইভাবে আবার এরপর ইন্টার পাস করলাম 88-এ। এরপর আমি ইন্টার পাস করার পর আমি ডিগ্রি পরীক্ষা, আমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলাম, পাস করলাম। জেনারেল হিস্ট্রিতে আমি চান্স পেলাম ঢাকা ভার্সিটিতে। হ্যাঁ। কত সালে এটা? এটা হচ্ছে 90 সালের ঘটনা। ওকে। জেনারেল হিস্ট্রিতে কি অনার্সে? হ্যাঁ। আচ্ছা। পরে ওখানে পরীক্ষা দিয়েছি, আমি পরীক্ষা দেওয়ার পরে মানে 2-3 মাস আমি পরীক্ষা মানে কয়েকটা ক্লাস করছি, তারপর আর করতে পারি না, আমার অসুস্থ ছিলাম, মানসিক সমস্যা ছিল। মানসিক সমস্যা বলতে? মানসিক সমস্যা বলতে মানে আমি ওই কেমন যেন একটু অন্য মানুষকে থাকতাম, মানে নিজের প্রতি নিজের কোনো খেয়াল থাকতো না, কিরকম যেন হয়ে গেছিলাম। তারপর আমি ওই পরীক্ষা থেকে যেদিন ক্লাস হতো না সেদিন যেতাম ক্লাসে, সেদিন পরীক্ষা সেদিন আমি যেতাম ক্লাসে। মানসিক বিকৃত অবস্থা দেখা দিল আপনার। পরে আর কি শেষে ওই অবস্থা পর 2টা পরীক্ষা দিলাম না, দেওয়ার না পরে আমাদের স্যার বললো কি যে কোহিনুর শোনো, ভার্সিটিতে একটা নিয়ম আছে যে পরপর 2বার পরীক্ষা দিতে না পারে আমরা তাকে রাখি না, আমরা তাকে বিতাড়িত করি, তো তুমি মন খারাপ করো না, তোমাকে আমরা নিতে পারছি না। যখন এই কথা বললো তখন আমি হাইরে, আমার মনের ভিতরে কি যে কষ্ট,
আমি একদম ভালো ছাত্রী, অবশ্য আমার কি হলো, কি কারণে আমি এরকম হলাম, মানে মনের ভিতরে অন্যরকম একটা ব্যথা। জেনারেল হিস্ট্রিতে আপনি পড়তেছিলেন, আপনার কথা অনুযায়ী যদি একটু বলি, সেটা হচ্ছে যে আপনার এই পরীক্ষা দিতে না পারা বা মানসিক সমস্যা হওয়ার কারণে আপনাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হলো, হ্যাঁ। তাই তো? আপনি কোন হলে অ্যাটাচ ছিলেন মনে আছে? ওই রোকেয়া হলে ছিলাম, কিন্তু ওর কোনো থাকি নাই, মানে কয় মাস ক্লাস করেছেন আপনি সর্বমোট মনে আছে? 2 বছর। 2 বছর? হ্যাঁ। 2 বছর ক্লাস করার পর আপনাকে ওখান থেকে বের করে দেওয়া হয়? হ্যাঁ, মানে পরপর 2টা পরীক্ষা দেই নেই। আচ্ছা। না দেওয়াতে পরে শেষে এই অবস্থা। পরে এখন আমি কি করব, পরে আর আমি পাড়া বাইসে আমি ওই যে মিরপুর বাংলা কলেজ যেটা, এইখানে এইসব কথা বললাম। আর ইন্টার পাস করছি আমি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে। এইখানে আমার একটু ঘটনা ছিল, ছোট করে বলি। যে ইন্টারে যখন আমার যে টেস্ট পরীক্ষা হয়, তো সেই টেস্ট পরীক্ষার সময় আমি ওইখানে আমি একটু অসুস্থ ছিলাম। পরে আমি পরপর 4টা পরীক্ষা দিতে পারিনি, 4টা সাবজেক্ট না দেওয়াতে ওনারা আমার আর পরবর্তী আমি বললাম যে রিকোয়েস্ট করলাম যে আপনি আমাকে উঠান, আমি তো ভালো ছাত্রী, তা আমি একটু বেশি বেশি পড়াশোনা করব, তা আপনি আমাকে একটু কভার করতে পারবো, আপনি উঠান। সে উঠাইলেই না, অবশেষে আমি তার কাছে টিসি নিয়ে আমি বলছি আমি পরীক্ষা ফেল করো, আমি ফেল করি পাশ করি, পরীক্ষা দিয়ে যদি ফেল করি করবো, কিন্তু আমার পরীক্ষা দিতে হবে। অবশেষে তার কাছ থেকে টিসি নিয়ে পরে আমি এই মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে যাই পরীক্ষা দিয়ে আমি 2nd ক্লাস পাইছি। তারপর আপনি ঢাকা ইউনিভার্সিটি? হ্যাঁ, তারপর ওই ম্যাডাম, যে ম্যাডাম আমার টিসি দিয়েছে, ওই ম্যাডামটা মিষ্টি খাওয়াই আসছে যে আপনি তো বলছিলেন আমি তো পাস করবো না, এখন তো আমি 2nd ক্লাস পেয়ে পাস করছি। শি নেভার গিভ আপ। তার লাইফটা গিভ আপের না, অথচ সে একটা সিস্টেমে বাধা, চোখে দেখতে পারে না, কখনো গিভ আপ করেনি। গল্পটা আসলে শুরু হয়েছে মাত্র, আপনারা শেষ পর্যন্ত শোনেন। আচ্ছা, তো আপনি যখন ইউনিভার্সিটি থেকে আপনাকে এভাবে বের করে দেওয়া হলো 2 বছর, আপনি হলে ছিলেন না, আপনি কোথায় ছিলেন ওই সময়? না, ওই সময় বাড়িতে এসে যায়, ওই সাভারে ছিলাম, বাড়িতে এসে যায় ক্লাস। সাভারে আপনাদের কি ওই সময়টাতে কি হয়েছে, সাভারের সাথে যোগাযোগ? ও সাভারে মানে আমরা আমি প্রথম আইসা আমার চাচার বাড়ি যে মোহাম্মদপুর লালমাটিয়া, ওখানে ছিলাম তার বাড়িতে। তারপরে ওখান থেকে আবার আইসা মিরপুর 10 নম্বর বিবলকে ওখানে ছিলাম। এরপরে একটা বাড়িতে, মানে আমাদের আত্মীয় স্বজনের বাড়ি, সেখানে ছিলাম। ওখান থেকে আবার আমার চাচার বাড়ি ছিল ওই সাভারে। পরে এখন আমি করলাম কি যে না, আমি এখন আর আমার মানে কোন অবস্থাতে মন মানাইতে পারতেছি না, ওই অসুস্থর ভাবটাও মানাইতে পারতেছি না যে কেন আমি এরকম হলাম, আর এই ক্লাসের এলোমেলো জীবনটা এলোমেলো হয়ে গেল। পরে শেষে আমি একজনের সাথে পরামর্শ করলাম যে আমি কি করতে পারি, কিন্তু আমার পড়াশোনা ছেড়ে দেবো ওইটাও আমার মন চায় না, আবার ধরে রাখবো সেভাবে কীভাবে। পরে উনি বললেন কি যে একটা কাজ করো, প্রিমিনালে ভর্তি হয়ে যাও। প্রিমিনাল মানে ওই যে শুধু ক্লাস বাই ক্লাস, মানে একটা তো হচ্ছে ওই যে ওটা কি বলে স্নাতক, মানে আচ্ছা হ্যাঁ অনার্স, আর এটা হচ্ছে প্রিমিনাল, মানে ভেঙে ভেঙে পড়তে হবে। তো বললো যে তুমি প্রিমিনালে ভর্তি হয়ে যাও। তারপরে আমি ওনার কাছে বুঝে পরে আমি বাংলা কলেজে ভর্তি হলাম। এরপর 94 সালে আমি আবার ডিগ্রি পরীক্ষা দিলে পাশ করলাম। ডিগ্রি পাশ করলাম। আচ্ছা, পাশ করার পরে আবার 95-96 সালে আবার ওই যে মিরপুর জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র আছে, প্রতিবন্ধীদের ওখানে স্কুল আছে, তো সেইখানে ওই যে বিএস সেট করা আর কি, স্পেশাল এডুকেশনের উপরে বিএস করা 1 বছরের কোর্স। তো সেই কোর্স করলাম সেখানে। আমি ওই ব্যাচে আমি প্রথম ছিলাম। আচ্ছা, ওই ব্যাচে আমি প্রথম ছিলাম, মানে প্রথম যে ব্যাচটা শুরু হয়েছে সেখানে আমি ছিলাম। আচ্ছা, তো সেখান থেকে আমি 2nd ক্লাস পাশ করে আসছি। তারপরে এরপরে আমি আবার 98 সালে আমি এই মিরপুর বাংলা কলেজেই এমএ পরীক্ষা দিলাম প্রথম বর্ষ। এমএ পরীক্ষা দিলে আমি প্রথম বর্ষ পাশ করছি। এরপরে আমি আর পড়তে পারিনি, কারণ হয়েছে মানে আমি ওই বিএ ক্লাস পড়াকালীন অবস্থায় আমি রাজশাহী স্কুলে, মানে এখন রাজশাহীতে স্কুল আছে প্রতিবন্ধীদের, সাধনপুর গ্রামে, পুঠিয়া থানার সাধনপুর গ্রামে এক ভদ্রলোক, উনি 100 বিঘা জমির উপর বিশাল একটা অনুষ্ঠান করছে। ওখানে ছেলে প্রতিবন্ধী, মেয়ে প্রতিবন্ধী, এতিমখানা, তারপরে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, তারপরে একটা মাদ্রাসা, মসজিদ, তারপর আপনার ওই যে কলেজ, মানে সব কিছু মিলে একটা সেই রকম প্রতিষ্ঠান। তো আমি সেই স্কুলে আমার যে স্কুলের টিচার, সে বললো কি যে তুমি এখানে পাশ করার পর কী করবা, তো একটা চাকরির অফার আসছে, তো চাকরি তো করতে হবে, তো তুমি একটা যাও পড়াশোনা করো, ওখানে পড়াশোনার জায়গা আছে, থাকার জায়গা আছে, তুমি ক্লাস করে বাকি সময় তুমি পড়াশোনা করবা, তুমি ভালোভাবে করতে পারবা, পরে তুমি ঢাকা এসে পরীক্ষা দেবা, ওই বই খাতা সব নিয়ে যাও। তো বলতো তখন আমি কবিতা লিখতাম, আমি ক্লাস 6 থেকে কবিতা লিখতাম। তারপরে আমি বললাম কি, আমার দিদি বললো কি ওখানে অনেক সুন্দর জায়গা, গ্রামের জায়গা, অনেক অত পুকুর টুকুর আছে, গাছপালা আছে, তোমার কবিতা লিখতে খুব সুন্দর হবে, তারপর তুমি যাও। পরে আমি দিদির কথা মতো আমি গেলাম,
সেখানে আমি 8 মাস চাকরি করছি। 8 মাস চাকরি করার পর আমার পরীক্ষা দেওয়ার জন্য আমি ঢাকায় আসছি। ওইখানে থাকাকালীন যে একটা ঘটনা ঘটছে, আমি যে লিখতাম, গান লিখতাম, কবিতা লিখতাম, কিন্তু ওনাদের কারো কাছে বলি নাই। আমি ওই বাচ্চাদের আমি ওখানে শিক্ষক মানে সঙ্গীত শিক্ষক হিসাবে গেছিলাম। আপনি গানও পারতেন? হ্যাঁ, আমি গান করতাম, আমাদের স্কুলে শিখাইছে। ওই স্কুলে শিখাইছে? হ্যাঁ, স্কুলে আমার গান বাজনা শিখাইতো, নাচ গান সব কিছু শিখাইতো, অভিনয়। তারপরে ওইখানে গেলাম আমি সঙ্গীত শিক্ষক হিসাবে। পরে আমি ক্লাসও নিচ্ছি, ওদের ক্লাস 4 ইংরেজি বাংলা ক্লাসও নিচ্ছি। আবার ওইখানে আমি যাওয়ার পরে হাউস মাদার ছিল কয়েকদিন, পরে আবার ছিল না, আমি হাউস মাদারের দায়িত্ব পালন করছি ওখানে দক্ষতার সাথে। তো সবাই খুব খুশি আমার প্রতি। তা আমি আবার পরীক্ষা দিলাম, আমি বলি দিদি ওখানে এলো সাথী ভাই, মানে যে প্রধান ওনার সাথী ভাই বলে সবাই। তো আমি বললাম সাথী ভাই আপনার কাছে আমার একটা আবদার। কি? আমি বললাম আমি যখন চলে যাব তখন আপনি আমার ফেয়ারওয়েল দেবেন। আমার উদ্দেশ্য হলো ফেয়ারওয়েলে আমি যে গান কবিতাগুলো আমার নিজস্ব লেখা, এটা আমি ওদের শিখাবো, ওদের মাধ্যমে এটা উপস্থাপন করবো, এইটা আমার উদ্দেশ্য। তো আমি কেউর কাছে বললাম না, আমি মানে কারো কাছে কিছু বলিনি, ওদের শিখাইলাম সব, নাচ গান, তারপরে সব কিছু, কবিতা আবৃত্তি সব আমার। পরে এক সময় সত্যি আমার সেই ফেয়ারওয়েলের আয়োজন হলো, আমার সুন্দর একটা শাড়ি দিচ্ছে ফেয়ারওয়েলে। তারপরে আমি সে অনুষ্ঠান হলো। মানে আপনি চাকরিটা ছেড়ে দিলেন নাকি আপনার সময় শেষ হয়ে গেছিল? না, সময়ও শেষ না, চাকরি ছেড়েও দেয়নি, মানে ওই পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় আসছি। ও দিদি বলছিল যে যদি তুমি করো তাহলে তোমার আমি আজীবন রাখবো, তুমি যখনই আসো তখনই তোমার আমরা নিয়ে যাবো তোমার জন্য। পরীক্ষা দেওয়ার জন্য আসছিলেন? পরীক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ। আচ্ছা। পরে এখন এসে পরে দেখলাম কি যে না, আমার ফেরাল দিল। তোমার আমি নাচ গান সব কিছু পরিবেশন করছি সবার মাধ্যমে। তখন আমার অনুষ্ঠান শেষ, আমি বললাম যে সবাই খুব খুশি। আমি বললাম কেমন হয়েছে এই যে আপনাদের নাচ গান কবিতা আবৃত্তি বা এই যে সৃষ্টি, মানে নতুন নতুন গানটা শুনলেন, কীরকম লাগলো? কয় কি খুবই সুন্দর হয়েছে, ভালো লাগছে। তো যখন বলছে ভালো লাগছে, সুন্দর হয়েছে, তখন বললাম যে আপনাদের কাছে আমি একটা বিষয় গোপন রাখছিলাম, সেটা হলো যে এই গান কবিতা এখানে যা যা পরিবেশন হলো সবই আমার সৃষ্টি। যখন এগেছে সবাই তন্ময় হয়ে গেছে আর জোরে হাততালি দিছে। কয় কি তুমি এত প্রতিভাবান, আর তুমি এত গোপন রাখছো, তুমি যদি আমাদেরকে বলতা তাহলে তোমাকে আমরা অন্যভাবে আমরা এই করতাম, এরকম বল। পরে যাই হোক আমরা শেষ করে আসলাম। আর সে সময় মেয়েরা সময় কান্নাকাটি করলো, মন খারাপ করলো। তারপরে আসলাম, আইসা পরীক্ষা দিলাম। এই দিকে আমি একটা করছে, আমি ওই ডিগ্রি পড়াকালীন অবস্থায় আমি অন্ধ মহিলা সংস্থাটি প্রতিষ্ঠা করি। আপনি নিজে একটা অন্ধ মহিলা সংস্থা প্রতিষ্ঠা করেন? হ্যাঁ, ওই 92 সালে। এটা কি মানে নিজেই মনে হলো একটা প্রতিষ্ঠান করা দরকার, এরকম কিছু কেন করলেন? এটা অনেকের বলতেছিল যে ওই সাভারে যখন যাই আমরা প্রথম, তখন আমি অনেক আমার যে ওই যে অন্ধকল্যাণ সংস্থার যে সেক্রেটারি প্রায় বলতো যে কোন তুমি একটা সংগঠন করো। তো আমি ছোটবেলা থেকে খুব লাজুক প্রকৃতির এবং খুব শান্ত শিষ্ট ভদ্র মেয়ে। এখন আমি ওই সমিতি করা ধুমধারাক্কা এরকম একটা কিছু আমি মনে করতাম। তো আমি বলতাম এইগুলো আমার দ্বারা সম্ভব না। তো আমার বলতো তুমি একটা লেখাপড়ার মানুষ, তুমি এই ধরনের কথা বলো কেন? পারবা না, পারি না বলতে হয় না, তুমি চেষ্টা করলে অবশ্যই সব মানুষের পক্ষে সবই সম্ভব, এবং তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে, এটা আমার বিশ্বাস। কেন জোর গলাই বললো। পরে একদিন কি ওই যে আমরা ওখানে গেলাম, তো নতুন অবস্থায় একটা ধরেন টাকা পয়সা নতুন জায়গায় গেছি, কার কাছে চামুন ধার দেনা। তো আমরা নিজেরাই ঘরের ভিতরে একটা আমাদের সদস্যরা 10 টাকা করে রাখতাম ফান্ডে, সবাই আমরা ভাই বোনরা সব মা ভাই বোনরা 10 টাকা করে রাখতাম, সমিতি শুরু। এখন আমাদের একজনে কই কি পাশের বাড়ি যে তাদেরও কইছি তোমরা করো 10 টাকা করে দাও, আমার আপদে বিপদে এতে নিবা, আবার ঋণ হিসাবে আবার তোমরা দিয়ে দেবা, ঠিক আছে? আমাদের ফান্ডটা যেন বড় হয় এইভাবে। পরে এক মহিলা কই কি যে এইভাবে তো ঠিক আছে, তো ওই যে আপনি যে উপজেলায় যান, উপজেলায় যাই একটা রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করলে তাহলে আপনি ওই সরকারি অনুদান পাইবেন, বিভিন্ন সুযোগ সুবিধা পাইবেন। তো তার কথা মতো গেলাম উপজেলায়, যাই এর মধ্যে একটু ঘটনা ঘটছে। আমি ওই যে সমিতি সম্বন্ধে একটা অনুষ্ঠানে আমাদের ডাকছিল, তো আমার এক ভাই উনি প্রতিবন্ধী, তো আমাদের সিনিয়র ভাই, তো উনি বললো কি যে তুমি কিভাবে তোমাকে আমরা একটা মহিলা সমিতি করতে চাই, তুমি সেক্রেটারি হবা না প্রেসিডেন্ট হবা? আমি প্রেসিডেন্ট সেক্রেটারি গেলাম, কিছুই বুঝি না, সমিতির সব বুঝি না, আপনি যেটা দেন সেটাই। পরে একটা মেয়ে আসছে আমাদের জুনিয়র, ও এই মেয়ে বলো তো রেজুলেশন বানামটা করো তো।
ও ঝটপট রেজলিউশন বানামটা করে দিচ্ছে। আমি রেজলিউশন কিতা বুঝি না। এখন কই তোমারে দিয়ে শোনো, তোমারে দিয়ে কিছুই হবে না, তুমি যদি সমিতি করতে পারো তাহলে আমি এই যে হাতে এরম করে দিলেছি, আমার বিড়াগুলো করে রুম জ্বালাই। তা আমার বোন ছিল পাশে, ও আগে চেতে উঠছে। আমি কই ছো তুই চেতিস না, থাম, জব দেবনে পরে ও থামলো। পরে আমি ওর রাস্তায় যেয়ে বললাম কি পা ছোটো বোন, আমি যা বলবো তুই তা লিখে দিবি। ও আবার টুট লেখাপড়া জানে। আমি যা বলবো তুই তা লিখে দিবি। কয় ঠিক আছে। তখন ওই যে রেজুলেশন জিনিসটা কি, মানে তার কাছে শুনলাম রেজুলেশন কি, মানে রেজুলেশন হয়েছে ওই যে সমিতির কথাবার্তা যেগুলো সিদ্ধান্ত ওগুলো লেখা হয়, ওটা রেজুলেশন। আচ্ছা শুনলাম। তারপরে আমি শুরু করলাম ওই যে 10 টাকা করে শুরু করলাম, ওইটাকেই আমি ওই মাথাটা আমার কাজ করতেছিল যে এইটাকে এখন ওই যে উনি পরামর্শ দিল, ওই দিকের উনি একটা টিক দিল কথার মধ্যে, ঠিক আছে, সব কিছু মিলে জেলে আমি পরে উপজেলায় গেলাম। যাই বললাম কি যে ভাই আমি তো একটা সমিতি করতে চাই, তাই আমি কেমনি কি আমি তো বুঝি না। তো বললো যে ঠিক আছে, অন্য একটা সমিতির কিছু কাগজপত্র নমুনা সব দিয়ে দিল, বলে এটা ভালোভাবে পড়বা, কয়েকবার পড়ে বুঝবা, বোঝার পরে তুমি যা তোমার মনে যা চায় তুমি সেইগুলো এখানে লিখবা। ওরা তো একটা বিষয় লিখছে, হ্যাঁ তুমি তোমার যে বিষয়টা মনে হয় বা তুমি যেটা পারবা সেটা তুমি লিখবা। তো এইভাবে 2বার 3বার 4বার করে লিখলাম, 3বার করে লিখলাম, হলো না। কোন জায়গায় ভুল হয়নি, তো হয়নি কোন জায়গাটা ঢুকিয়ে দেন তাও করবো না, তোমরা নিজে নিজে শিখো। 4বারের অর্থ বারে ঠিক হয়েছে মতো। এরপর আমি 3-7 মাসের পরেই আমি রেজিস্ট্রেশন পাইছি সরকার থেকে। সরকারি একটা রেজিস্ট্রেশন নিবন্ধ করা হয় না সমিতি। কত সালে পেলেন? এটা পেলাম 9/9/93 তারিখে। না, প্রথমে দিয়েছিলাম পরিবার উন্নয়ন মহিলা সমিতি। তারপরে দিলেন অন্ধ মহিলা। তারপরে এটা আমার ছোট বোনকে নিয়ে করছি। কারণ আমার ছোট বোন কিছুদিন কাজ করার পরে কয় কি এত অক্লান্ত পরিশ্রম করিয়া তারপরে সমিতির খাওয়াবো আর আমরা কি করব, মানে ওই সমিতির পছন্দ না। পরে আমি করলাম কি, ও আবার ওরে বানাইছি সেক্রেটারি, ও হইব না, ওরে বানাইছি কেশিয়ার, কারণ ও হইব সভাপতি। আমি বেশ ভালো। ও না আমার কয় কি তুই একটা কাজ কর আপা, তুমি তো অন্ধ মানুষ, তো তুমি অন্ধদের নিয়ে কাজ করো, আর আমি ভালো মানুষ, আমি ওই পরিবার নিয়ে কাজ করি, বেশ ভালো। এখন ও গেল পরিবার উন্নয়ন সমিতির সভানেত্রী, আর আমি হইলাম অন্ধ মহিলা সংস্থার সভানেত্রী। আমি ওই যে ঘুরে পরে মেয়েদের নিয়ে টিয়া পরে ওই যে ওইটা রেজিস্ট্রেশন করলাম। কি করতেন আপনি এই অন্ধ মহিলা সমিতিতে? আপনি তখন প্রাথমিকভাবে কি করা শুরু করলেন? আমি প্রথম যে আমি হাতের কাজ নিয়ে শুরু করছি, যে ব্যাগ বানায়, ওই যে সুতা দেয়া সুতা। এত কষ্ট না করলেও চলতো, আপনি তো রাজশাহীতে ফিরে গেলেই আপনি পারতেন, যান নাই কেন? না পারতাম, কিন্তু ওখানে আমার 500 টাকা বেতন দিত একদিনে, অত দূর থেকে যাই আসা হয় না আমার সমিতির। তখন আমার মনে হলো কি যে আমি এখানে শ্রম দেই, এই শ্রমটা যদি আমার ওইখানে মনে চিন্তা করলাম, ওই শ্রমটা যদি আমার ওইখানে দেই তাহলে তো আমার অনেক, যে টাকার জন্য তো আমি কাজ করি, তাহলে ওখানে যদি আমি কিছু টাকা ইনকাম করতে পারি তাহলে আমি বাড়িতে বসেই আমি কাজ করতে পারি, আত্মীয় স্বজন তুই অত দূরে যাবো কেন, মনে মনে ভাবলাম। ওই সমিতি তখন চলতেছিল। ঘটনাটা হলো আমার যে প্রতিবেশী দাদা মজিবু চৌকিদার, ওই কথায় আমার দাদা কইছি তাতেই তোমার বিয়ে আমি দেব। আমার দাদা এমন ছিল, যত ছেলে পাইতো সব ছেলে আমার জন্য নিয়ে আসতো এই ছোটবেলা থেকে। আসলে দাদা তোমার জন্য একটা সম্বন্ধ আসছে, তুমি কিন্তু কিছু করবে না, আমি রাজার দিন তুমি তার রাজি হয়ে যাও। হ্যাঁ, আমার দাদার কথা গেলে আমি পালাই যেতাম আর আসতামই না। পরে এইভাবে করতে করতে, না দাদা তোমার লাগে আমি পারি না, এরকম করতাম। দাদা তো মানে একটু মজা করে কথা বলতাম। তো এরকম করে যেহেতু ছিল মানে 100-র উপর ছেলে আনছে, তো মানে এই ছেলেটা এর আগে 2বার করে দেখে গেছে। দেখে যাওয়ার পরে উনি বিদেশে গেছে, বিদেশ থেকে ফিরে আসছে। আসার পরে ছুটিতে 1.5 মাসের টিকিট কেটে আসছে। এখন আইসা আবার দাদা আপনার নাতির কি বিয়ে হয়েছে? কয় না, তো মেয়ে তো রাজি হয় না, দিতে তো পারলাম না। কয় তো চলেন আমি আবার যাবো। কয় তোমার তো ফেরত দিছে, তুমি আবার যাবে কেন বিয়ে করতে? যে পাত্র আনতো আমার ভালো লাগতো না বলতে, মানে ওই যে অশিক্ষিত, ওই যারে তারা নিয়ে আসতো। আপনার এই সমস্যাটার কারণে মূলত এই ধরনের পাত্র যারা তারা নিয়ে আসতো। উনি হেসে হেসে কথাগুলো বলতেছে, বাট আপনাদের সবাইকে আমি বলবো যারা ভিডিওটা দেখতেছেন একটু ফিল করার চেষ্টা করেন। হ্যাঁ, মাস্টার্স পাস, ওনার কথা অনুযায়ী উনি মাস্টার্স পাস, এবং উনি তখন একটা
এনজিও প্রতিষ্ঠা করেছে, লাইসেন্স নিয়েছে, যেভাবেই হোক না কেন। কিন্তু ওনার বিয়ের ব্যাপারে উনি যেটা বলছেন 100 জনের মতো পাত্র নিয়ে আসছে, মানে কিন্তু ওনার কোয়ালিটির সাথে যায় না, ওনার এডুকেশন কোয়ালিটির সাথে যাচ্ছে না, এবং উনি পছন্দ করতো না। শেষমেশ এই লোকটার সঙ্গে কি হয়েছে একটু শোনেন। হ্যাঁ, তারপরে এখন সেই লোকটা আবার নিয়ে আসছে। এখন আমি কই কি দাদা আপনার না, আমি বলছি দাদা তোমার এবার কিন্তু তোমাকে আমি ছাড়বো না, আমি এত ছেলে আনলাম তোমার পছন্দ হয় না, এবার তুমি কোন সোনার চাঁদের কাছে যাইবা আমি দেখবো, তোমাকে এবার তোমার কথা শুনবো না, আমরা যা বলি তাই তোমাকে শুনতে হবে। এখন দাদা একটু শক্ত হলো। আর ছেলেটা দেখতে শুধু খুবই সুন্দর, টল ফিগার, হাসি সুন্দর, চোখটা সুন্দর, মানে সেরকম একজন ছেলে। এবার লেখাপড়াও জানে। বাড়ির সবাই খালি করতেছে যে ছেলে বিদেশ থেকে ফিরে আইসো, এখন আবার এই মেয়ের জন্য প্রস্তাব দিচ্ছে, এই মেয়ের ছেলের মন ভালো, এটা কিন্তু তুমি নাও। আর দেখতে শুনে সব দিকে ভালো, লেখাপড়াও জানে, সব কিছুতে ফিটেস্ট, তুমি নাও, তুমি রাগ করো না আর মন খারাপ করো না। এখন আমার মা কয় কি যে মা তো মানে মেয়ে হয়ে তো জন্ম নিয়েছি, একটা কারো না কারো ঘরে তো যেতেই হবে, তো আর না করে লাভ কি, আমরা এই ছেলেকে দিব, তোর তো আমি তোরে দিয়ে দিব, তোর ভাগ্যের উপর ছেড়ে দেবো, যদি তোর ভাগ্য ভালো হয় মনে কর তোর গাঙ্গে হালাই দিলাম, তোর ভাগ্য যদি ভালো হয় তাহলে জেগে উঠবি, আর ভাগ্য মন্দ হয় তোর ডুবে যাবি, এই কথাগুলো। আর মা হয়ে যদি সন্তান এই কথাগুলো, তখন আর কোনো জব থাকে। আর আমি কই ঠিক আছে তোমরা জামালো মনে করো। আর আমার ওই ছেলের সাথে কথা বলতেছে, আমি কই কি আপনি কি চাহিদা, আমার কোনো কিছু চাহিদা নাই, আমি শুধু আপনাদের পাইলে খুশি, ঠিক আছে। আমি একেবারে মানে ওনার সামনে গেলাম পাগলের মতো বেশি, মানে কাপড় চুপড় মাথা মতো মানে সেই পাগল যায় আমার অপছন্দ করে, এরকম অবস্থা গেছে। মানে আপনার মানে মনে হয়েছিল যে না অপছন্দ করে আপনার কাছ থেকে চলে যায়। কিন্তু সে আমার ওই অবস্থা দেখেই সে রাজি হয়ে গেল, আমি হারিয়ে গেলাম। পরে আমি কই কি মানে অপছন্দের কারণ ছিল এইটাই যে উনি বিদেশে থাকবে, বিয়ে করে বিদেশে চলে যাবে, বিদেশ থেকে ভালো হয়ে আসবে না, অসুস্থ হয়ে আসবে না, আদৌ আসবো না, আমার থুয়ে গেল ঝুলাইয়া, আমি না পেলাম স্বামী, না পেলাম সংসার, না পেলাম কিছু, মানে মনে মনে ভাবি, ওই মনে মনে ভাববা ওনাদের কাছে বলি না চলবো না যাও, মানে এরকম বলি। পরে কয় এরকম তুই তো পড়াশোনা করতেছ, 2 বছর উনি থাকবে, 2 বছর পরে উনি ঘুরে আসবো, আইসা উনি সংসার করবো। বেশ ভালো, রাজি হলাম, বিয়ে হলো ধুমধাম করে, সবকিছু সবাই দাওয়াটা দিয়ে। হ্যাঁ না, বাবা তখন মারা গেছেন, বাবা 90 সালে 1 এপ্রিল মারা গেছেন, বাবা তখন মারা গিয়েছেন। আপনি পরিবারের বড় সন্তান? আমি পরিবারের বড় সন্তান। মা ছিল। আপনার পরে যে সে কি ভাই না বোন? আমার পরেরটা হচ্ছে বোন, আর তারপরে আবার এক ভাই, তারপরে এক ভাই। তখন ওরা তো অনেক ছোট ছোট। আপনার ওই বোনটাই হচ্ছে ওই কল্যাণ সমিতির হচ্ছে প্রেসিডেন্ট। হ্যাঁ ভনুফা একটা ছেলে না, ওর যে পরিবার উন্নয়ন মহিলা সমিতির সভানেত্রী। বিয়ে হলো, এখন বিয়ের অনুষ্ঠানে কাপড় চোপড় কিনবো না, আমার বাইরে করলো কি যে ভাই আমি তো চেক ভাঙাইতে পারি নাই, তো আপনার টাকা দিয়ে আপনি করেন, আমি চেক ভাঙাই আপনার টাকাটা দিয়ে দেবো বিয়ের অনুষ্ঠান খরচটা। আমার জামাই তার অনেক, আমার ভাই তো কয়েক আপনি দেওয়া লাগবে না, দিলেন না দিলেন নাই, আমার বোনটা বিয়ে দেবো, আমরাই করবো। তো আমার কাপড় চুপড়, ওর কাপড় চুপড় সব কিছু দিল, আমার টিচাররা দাওয়া দিচ্ছে, টিচাররা আমার গলার হার দিল, ওরে একটা স্বর্ণের আংটি দিল, ঠিক আছে। পরে সব কিছু ঠিক হয়ে গেল, বিয়ে হলো। বিয়ের পরের দিন পরের দিন উনি বললো কি যে আমি সকাল 7টার সময় যে আমি চলে যাই, আমি সন্ধ্যা 7টায় চলে আসবো, আমার যাওয়ার তো সময় হয়ে গেল, তো তুমি ভালো থেকো, চিন্তা করো না। এই কথা কয়ে চলে গেল। সেই যে গেল, আর মানুষের খবর নেই। 7টা 8টা 9টা 10টা 1টা 2টা 3টা রাত হয়ে গেল, মানুষ নেই। কই গেল। এখানে নতুন বিয়ে হয়েছে, ও আহে কই জামাই কই দেখতে, ও আসে জামাই কই দেখতে, কেউ কেউ জামাই পাঠাইছেন। এখন আমি কি জব দেবো, আমার তো জবের কোনো জায়গা নেই। কি মিথ্যা বলতেও ভালো লাগে না, সত্যও বলতে পারি না, মানে লজ্জা লাগে যে তোর জামাই কই গেছে, বিদেশে গেছে। পর আমি রাস্তায় এসে সেন্সলেস হয়ে গেছি, কি জব দেবো, জবের কোনো জায়গা নেই। আমি পাগল হয়ে গেছি, আমি খালি বিড় এটা ওটা, আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। মানে এই মানুষটা আসলো চলে গেল, এখন মানুষেরই কি বলি, নিজেরই কি ভাবে সান্ত্বনা দেই, আদৌ আসে না, আদৌ চলে গেছে না, কি কিছু বুঝি না। ওনার বাড়ি ঘর তো জানতেন না? ওনার বাড়ি ঘরে যায়নি। পরে 1 মাস বাড়ি ঘরে যান নাই? না, না দেখি বিয়ে সাথে দিয়ে দিল। হ্যাঁ, ওই আমার দাদার উপরে ভিত্তি করে, মানে ওই ঘটক, উনি ঘটক, ওই ঘটকের কথা মতোই হয় বাংলাদেশে এরকম অসংখ্য ঘটনা ঘটে। হ্যাঁ বলেন। তারপরে কইছে ওনার এক বোন ছিল ঢাকাতে, বোনের জানাইছে, বাইরে জানাইছে, ওনার সতাই মা, বাবা বৃদ্ধ, সব কিছু বলছে, দরকার নেই। পরে কয় আমি খাওয়ামি পড়াবো, এত কিছু দরকার নেই। এখন মানে এই দাফা দেবী কথা, তখন আমি 14 নম্বর পড়ি, ওই যে 14 নম্বর ওই যে বিশেষ শিক্ষা কেন্দ্রে। 1 মাস পরে, 1 মাস 13 দিন পর একটা চিঠি পেলাম
ওই চিঠিতে লিখছে যে আমি ভালো আছি, আমি তোমাদের বলে আসতে পারি নাই, কারণ আমার 18 তারিখে শুক্রবার আমার ফ্লাইট হয়েছিল, আমি সেই রাস্তার থেকে চলে আসছি, কারো কাছেই বলতে পারি নাই। তো তোমরা মন খারাপ করো না, আমি আসি, আমি থাকবো, নিয়মিত চিঠি দিও, যোগাযোগ হবে। আর শান্তি হলাম। এরপর থেকে মনে করি চিঠি দিতাম, ক্যাসেট দিতাম, গান দিতাম, গল্প দিতাম, কবিতা দিতাম, সব কিছুই। কিন্তু আবার মানে টাকা পয়সা প্রথম অবস্থায় চাই নাই, কিন্তু আমার সে সময় মতো সে দেবেই। কিন্তু দেখা যাচ্ছে 2 বছর 3 বছর 5 বছর পার হয়ে যায়, টাকা পয়সা দেয় না। এর মাঝখানে উনি নিখোঁজ হয়ে গেছিল 1 বছর। নিখোঁজ হয়ে থাকার পর আমার মনে করছে মরে গেছে, পরে গেছে, সবার কাছে বইছে মরে গেছে। এরপর ফিরে আবার যোগাযোগ করে সঙ্গে গেছে, পরে দেখা হলো। পরে এখন আমি বললাম কি যে তুমি তো 12 বছর হয়ে গেছে, 10 বছর যখন পূর্তি হয়, আমি প্রথম, আমার খুব শখ, আমি খুব শৌখিন মনের মানুষ, খুবই শৌখিন মনের মানুষ, আমি ছোটোবেলা থেকে আমার শখ বেশি। আমি বললাম কি যে প্রথম ম্যারেজ ডে আমি পালন করব। আমি তখন 14 নম্বর। আমি বললাম যে আমি এই 14 নম্বর বয়সেই সব বন্ধু বান্ধব নিয়ে ধুমধাম করে ম্যারেজ ডে পালন করছি। ওরা বলছি তুমি ওই দেশে পালন করো আর আমি এই দেশে পালন করি। আর চিঠিপত্র দেওয়া কথাবার্তা হয়েছে। আচ্ছা, আমরা সেখানে আমার টিচারের 10 জন টিচার আসছে, অনেক লোক হয়েছে, ঠিক আছে, অনেক সুন্দর, সে বিয়ার অনুষ্ঠানের মতো। এই টিচার কোন টিচার এরা? এটা আমার স্কুলের টিচার, এই অর্ধ স্কুলের টিচার, যেখানে আমি বসে মানুষ হয়েছি। সেখানে আমি 10 বছর ছিলাম, মানে এই হোস্টেলে। ওনারা এসেছিলেন? ওনারা আসছে, আমি সব খুশি হলে ওনাদের দাওয়াত দিতাম, ওনারা আসতো। তারপরে আসলে এই আমার কিছুদিন পরে মনে করেন 13 আগস্ট বিয়ে হলো, এরপরে মানে মাসখানেক পরে হঠাৎ করে একটা চিঠি আসলো যে এরকম আমার এক ছেলে আর 1 বছর একটা ছেলে আছে আর এক স্ত্রী আছে। এই কথা শুই না, ওরে বাথরুমে যাইয়া এমন জোরে চিৎকার করলাম, হাসি কান্না মিশ্রিত এক অদ্ভুত ধরনের কান্না। আমি সেদিন কাঁদছিলাম, সারা জীবন মন থাকবো। এই চিঠিটা পাওয়ার পরে আমি মনে হয় বিল্ডিং ফাটাই ফেলছি। পরে আমার বন্ধু বান্ধব যারা ছিল, বান্ধবীরা আপনাকে পড়ে শোনাতো না? কেউ আমার পড়ে শোনাতো, চিঠি আসলো বলাইতো, ওদের দিয়ে লেখাইতাম। তো এসে পরে চিঠি পাই এরকম। পরে আমি কই কি আমার বন্ধুরা সব এই দরজা খোল, দরজা মানে বাথরুমের দরজা আটকে নিছে। পরে দরজা খোল 1 ঘন্টা মানে আমি কান্না করছি, আমি ঘরে নিয়ে গেছিলাম। তারপরে আমার ওরা ধরে নিয়ে এসে খোল পিটাইতে দরজা, এরপরে খুলছি। ওরা আমার একেবারে মরমর অবস্থায় আমার ঘরে নিয়ে আসে, তেল পানি দিয়ে তখন সুস্থ করে, ঠিক আছে, এই অবস্থা। তারপরে এটা আমার একটা মর্মান্তিক দুর্ঘটনা মানে বলা যায়, দুর্ঘটনা না হলেও মনের দুর্ঘটনা। বিয়ের কতদিন পরে জানছেন আপনি এটা? বিয়ের 1 বছর, যে ম্যারেজ ডে পালন করছি তারপরে। এটা বিয়ে হলো আপনার কত সালে? 13 আগস্ট। কত সালে? 95 সালে। 95 সালে বিয়ে হয়েছে, তার মানে আজ থেকে 25 বছর আগের ঘটনা। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনাদেরকে আমি বলি উনি মুখ থেকে বলার আগে, সেটা হচ্ছে ওনার সংসার জীবন মাত্র 3 দিনের। 3 দিন না 2 দিন? 3 দিনের। ওই যে চলে গেছে লোকটা, সে আর কখনো তার কাছে ফেরেনি, আজও ফেরে নেই। তারপরে আর সবাই বুঝে টুঝে দিল, আর আমিও আর কারণ আমি পাগলের মতো করছি, মানে বিড়বিড় করে এটা করতে বলতাম। তখন দিয়ে আমার গলার ভিতরে মানে কেমন যেন একটা মানে টোকলো হয়ে থাকলে যেরকম ওরকম এত বেশি নার্ভাস হয়ে গেছে। পরে পড়াশোনা আমি ঠিকই চালাই গেছি, কিন্তু মানে মনের ভিতরে কষ্ট ছিল। পরে আমি যখন মানে আমি পাশ করলাম, 2nd ক্লাস পাশ করলাম ওইখানে, পরে আমি আবার নিজেকে সান্ত্বনা দিলাম যে না। পাশ করলেন আপনি এটা? ওই যে বিএসএড মানে ওই যে স্পেশাল বিএড করছি না, সেখানে 14 নম্বর করলাম, 1 বছর আমি বিএসএড করছি। আচ্ছা, আপনার ডিগ্রি তাহলে কয়টা হলো? ডিগ্রি তাহলে কয়টা হলো? ডিগ্রি পাস করার পরে বিএ। না, আপনি কতগুলো ডিগ্রি নিলেন? ডিগ্রি মানে বোঝা যাচ্ছে কি পাস করলেন? ইন্টারমিডিয়েট পরে আপনি ডিগ্রি পাস করলেন, হ্যাঁ। তারপরে আপনি কি পাস করলেন? মাস্টার্স? না, মাস্টার্স ওই যে 95 সালে মানে মাস্টার্স পাস করার পরেই ওই যে বিএড করছি। মাস্টার্স করার পর আপনি আবার বিএড করেছেন? হ্যাঁ। বিএডটা করার দরকার ছিল কি? বিএড করছি মানে আমার শিক্ষকরা বলছে যে বিএসএড করলে মানে স্পেশাল এডুকেশনের উপর বিএস। ও আচ্ছা আচ্ছা। মানে টিচার যদি হই, যেহেতু ডিগ্রি পাস করছি, একটা টিচার। বিএসএড মানে ব্যাচেলর অফ মানে বিএড এর সমমানের। আচ্ছা আচ্ছা, ওকে। মানে স্পেশাল এডুকেশন বিএসএড বলে। আচ্ছা, তো আপনার টিচাররা কি বলেছে এটা পাস করলে? তো মানে বললো যে তুমি এটা করো, কারণ করলে তুমি যে কোনো জায়গায় টিচারই করতে পারো। ওখানে টিচারই করতে হলে টিচার ট্রেনিং লাগে না, ওটা টিচার ট্রেনিং। আচ্ছা, তো আমি তারপর ওনাদের পরামর্শ অনুযায়ী ওই বছর প্রথম ছিলাম আমি। তারপরে পাশ করার পরে এরপরে মনে করেন যে ওইখান থেকে চলে আসলাম, মানে ওইটার তো পাশ হয়ে গেল, পরে আসার পরে এখন উনি আর নিখোঁজ হয়ে গেল গা।
হ্যাঁ, তারপরে বিএড পাস করার পরে আবার আবার এমএ পরীক্ষা দিলাম, সেখানেও ওই প্রথম বর্ষে পাস করলাম। কিন্তু ওই যে এরপর আমি মানে এই সমিতির কাজে জড়াই গেলাম, একটু বেশি বেশি কাজ করলাম। তখন আর ওই মানে বাকি পড়াটা ওই যে শেষ পর্যন্ত আর করিনি। করার ইচ্ছা ছিল, কিন্তু এই কাজের ব্যস্ততার কারণে ওই যে মানে প্রথম বর্ষে এমএ প্রথম দিয়েছি, দ্বিতীয় বর্ষ তো দিইনি। তাহলে মাস্টার্সের পর আবার আপনি আবার এমএ করেছেন? হ্যাঁ, মানে ডিগ্রি পাস করার পরে। ডিগ্রি পাস করার পরে আপনি কি করলেন? ডিগ্রি পাস করে বিএড করলাম, বিএড করার পরে এমএ। তো তারপরে আপনি হচ্ছে এমএ আর কমপ্লিট করতে পারেন নাই? হ্যাঁ, মানে শেষ বর্ষ করিনি, প্রথম বর্ষ করছি। আচ্ছা, ওকে। তো এখন মনে করেন তারপর থেকে আমি সমিতির সাথে জড়াই গেছি, সমিতি বাড়ানো। এরপরে ওই যে মানে এখন উনি তো আর আসলো না, ওনার আশায় রইলাম, উনি আসলো না, মাঝখানে নিষ্ক্রিয় হয়ে গেছিলো। এরপরে একদিন একটা আমার ইনকিলাবে এক সাংবাদিক আমার একটা সাক্ষাৎকার নিল। ইনকিলাব? হয়, ইনকিলাব। সাক্ষাৎকার নিলে এইভাবে যে আপনি তো হাজবেন্ড নাই শুনলাম, মানে এমনি আপনার লগে গল্প করতেছি এরকম ভাবে। তো উনি এক পর্যায়ে আপনি কি মা হতে ইচ্ছা করে না? আমি বললাম মেয়ে যখন হয়েছি, বিয়ে যখন হয়েছে, তখন তো আমার হওয়ার শখটা অবশ্যই থাকবে, এটা যে কোনো নারীর থাকে, তো আমারও আছে, থাকবে না কেন? মানে এই কথাটা বললো। তো এই কথাটার উপর বিশ্বাস করে উনি কী জানি লিখতে যায় না, তো উনি সেইটা আর কি ওই ইনকিলাব তো সারা বিশ্বব্যাপী ছড়াই যায়, তাই না? আমার হাজব্যান্ড এই চিঠিটা পাইছে, এই ইনকিলাবটা পাইয়া উনি দেখছে আমার চেহারা, দেখে চিনা লাগছে। পরে উনি আমার মানে অন্যভাবে আর কি একটা চিঠি লিখছে বন্ধু হিসাবে, যেরকম আমি একটা কাজে সর্বশান্ত হয়ে গেছি, আমি বিভিন্ন কথাবার্তা করে একটা চিঠি লিখছে যে আপনি হাজব্যান্ড এখন বেঁচে আছে, যদি আপনি চান তাহলে আমরা তা আপনি যোগাযোগ করাই দিতে পারি। বন্ধু সেজে দিছে, কিন্তু ও নিজেই লিখছে। আমার বাড়িতে চিঠি আসছে, ওর হাতের লেখা দেখে টেকে সবাই বলছে ও নিছে, ওরই দিছে। আচ্ছা, যাই হোক, যেভাবে হোক, এরপর উনি আমার সাথে যোগাযোগ করছে। পরে আমার বাড়িতে স্বামী বলছে না, আর যোগাযোগ করবো না। পরে আমার বাড়িতে সবাই বলে যে যেহেতু আবার নিজে ও তোরে খুঁজে নিছে, তো ওরে ডাক। পরে আমি চিঠি দিলাম, গল্প। এরপর উনি 5 বছর পর্যন্ত উনি আমারে এই ঝুলাই রাখলো, খালি কয় আসবো, কবে আসবেন? এই তো 2 মাস পর, এই 3 মাস পর, মানে এইভাবে করতে করতে আমার 12 বছর কেটে গেল। পরে মানে 12 বছর পরে আমি বললাম একটা ওই যে কোরবানির ঈদ আসছে, তা আমি বললাম যে শোনো, তুমি তো এই 12 বছর অতিবাহিত করলা, 10 বছর উপলক্ষে মানে ম্যারেজ ডে উপলক্ষে আমি ওরা একটা 10 টাকা দিয়া একটা বকুল ফুলের মালা আমি ওর চিঠির মধ্যে দিয়ে দিচ্ছি যে তুমি তো জীবন আমার কিছুই দাও না, আমি তোমার 10 টাকাতে একটা মালা দিলাম, তুমি তো 10 টাকা দেওয়া একটা মালা আমাকে দিতে পারতা, তাও তো দিলা না। মানে কষ্ট করে এই কথাটা বলে দিচ্ছি আর চিঠি দিয়ে দিচ্ছি আমার 10 বছর পূর্তি উপলক্ষে ম্যারেজ ডে। পরে আমি 12 বছর হলো, আমি বললাম এই বছর তুমি আমার বাড়ির ফ্যামিলির সবাইকে কাপড় চোপড় দিবা, আমারও দিবা। আমি ঈদের কম হলো 1 মাস আগে বোনার বলছি, কয় কেমনে দেবো? কোরিয়ার সার্ভিসে দেওয়া, না হয় কোনো লোক পাইলে দিও, ঠিক আছে, না হয় টাকা পাঠাই দিয়ে আমি কিনে নেবো ইত্যাদি। পরে সে আমার বললো কি যে ঠিক আছে আমি পাঠাবো বললাম। আমার ছোট ছোট বাস্তিরা ওরা ফুপা আমার জন্য খেলনা আনবেন, বা খালু আমার জন্য পুতুল আনবেন, এরকম বলে, কিন্তু তাও দেয় না, আমার জন্য কিছু দেয় না। পরে আমি বললাম কি যে তুমি এবার যদি আমার মনে মনে কই যে এবার যদি কিছু না দেয় তো ওনার সম্পর্ক রাখবো না, আমার টার্গেট। পরে এখন ঈদের আগের দিনে জিজ্ঞাসা করি তুমি কি কিছু পাঠাইছো? হ্যাঁ আমি পাঠাই দিছি। তো ঈদের দিন রাত্রে আসার তো আমি নামাজ পড়তে বসছি আসারে, এখন আমার বেতের নামাজ সামনে আছে, এমন সময় একটা রিং আসছে। রিং এলে কয় কি আমার ওর ধরাই দিল যে বিদেশ থেকে চিঠি দিচ্ছে, রিং আসছে ধরো। এখন আমি ধরছি, কয় কি তুমি কি সব কাগজ সব কিছু বুঝতে পাইছো? আর আমি গেছি রাগ হয়েছি, মানে ওইভাবে রাগ হয়নি, ওনার সাথে গুলো উত্তেজিত হয়ে নেই, উচ্চ কথাও বলে নেই। আমি বলছি শোনো তুমি তো পাঠাও নাই, আমি চাইছি তুমি পাঠাও নাই, তো না পাঠাই তুমি কেন বলো? তুমি যদি পাঠাই তো অবশ্যই পেতাম, তো পাঠাও নাই। যাই হোক, তোমার কাছে এই 12 বছরটা কাটলো, তোমার কাছে আমি অনেক কিছু পাইছি, অনেক কিছু খাইছি, আমি সন্তুষ্ট, এখন তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। মানে এই কথা বলে আমি ছেড়ে দিচ্ছি। সেই যে ছাড়ছে আর ওনার সাথে কোনো কথা বলি নাই, মানে ওনার সাথে আমার সম্পর্ক কোনো ডিভোর্স হয় নাই, খালি এইটুকু কথাই বলছি যে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। খুব স্বাভাবিকভাবে প্রশ্নটা সবাই করবে আপনাকে, কি দরকার ছিল, আর একটা সংসার তো করতে পারতেন। তারপরে না, ও তো বলছে আমি আসবো। একটা মানুষ যদি বলে আসবো, তাহলে তাকে ডিনাই করি কিভাবে? নিজের বিবেকে লাগে। আর একটা মেয়ে বারবার বিয়ে হবে, ওইটা আমার পছন্দ না। অপেক্ষায় কেটে গেল 25টা বছর একটা মানুষের জন্য, যে মানুষটা অপেক্ষাটা অনেক বেশি হয়ে গেল না? হ্যাঁ, বেশি তো হলো না, 12 বছর কাটাইছি মানে ওনার অপেক্ষায়, কিন্তু তারপর আর ওনার অপেক্ষায় ছিলাম না, কিন্তু তখন মুক্ত করে দিয়েছেন। হ্যাঁ, মুক্ত করে, কিন্তু মনের ভিতরে একটা কষ্ট যে আমি প্রথম জীবনে হোঁচট খাইছি, দ্বিতীয় জীবনে একটা আনবো, সেও যদি এমন হয় তখন আমি কি করব?
এই জন্য আর কারোর সাথে কখনো চিন্তা করেননি? অনেক সময় মাঝে মধ্যে বলতাম, অনেক প্রস্তাব দিত, অনেক সময় কিছুটা নমনীয়তা প্রকাশ করতাম, কিন্তু আবার পরবর্তীতে সত্যি। এটা কি নিজের সীমাবদ্ধতার কথা চিন্তা করে যে আমার এই যে আজকে দৃষ্টিহীন, আমার এই যে অবস্থা, আমার আর্থিক অবস্থা সবকিছু মিলিয়ে কেউ যদি আসলে আমাকে করুণা করছে কিনা, বা না অত কিছু ভাবিনি, শুধু ভাবছি যে আমি আমার একটা কষ্ট পাইলাম যে আবারও যদি সে আমাকে মেনে নিতে না পারে, আবার যদি সে আমাকে এরকম ভাবে যদি ধোকা দেয়, তখন তো আমি কষ্ট, মানে একটা মানুষের মনের ভিতরে কত কষ্ট লালন করা যায়, সেটা কষ্টের তো একটা সীমাবদ্ধতা আছে। আমিও তো একটা রক্ত মাংসের মানুষ, তো আমারও তো একটা মন আছে। তা আমার মনের ভিতরে যদি এত ব্যথা থাকে, এত ব্যথা মানুষে দিতে পারে, তাহলে আমি আর মানুষ দিয়ে কী করবো? থাক, আমার ব্যথা নিয়ে আমি থাকি। আমি ওই যে সমিতি বানাইছি, সেই সমিতির যে রেজিস্ট্রেশন করছি 93-তে, 94-তে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের থাকে এই যে ইউনিপির প্রজেক্ট, শুনছেন না? সেই ইউনিপির প্রজেক্টটা পাইছি, এবং সেই প্রজেক্টের মাধ্যমে ওই জাতিসংঘ থেকে ছোট ছোট ফান্ড করে দিত, আর ওই নির্দেশনা বলে দিত এই টাকা এই কাজে, এই টাকা এই কাজে, ঠিক আছে, ওরকম করে দিত। সেই টাকা ওই এই যে থানা যুব উন্নয়ন কর্মকর্তা আছে তাদের উপস্থিতিতে আমি এই কাজগুলো সমাপ্ত করে ওই ভালচার টালচার জমা দিতাম। তো এইভাবে করতে করতে 2002 সালে ওখানে ছিল কি, ওটা দিতে হলো প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্প, মানে এই যে MBBS ডাক্তার দিয়ে 100 টাকা করে টাকা দিত, সেই টাকা দিয়ে মানে পার মাথায় 100 টাকার ওষুধ দিতে হবে। এভাবে আমাদেরকে টাকা 1500 টাকা দিত 15 জন, বা যখন যেটা দিত, কোনো সময় 2000 দিত, কোনো সময় 3000 দিত, এরকম মানে যখন যেটা দিত সে অনুযায়ী কাজ করতাম। তারপরে স্যানিটেশন, বৃক্ষরোপণ। স্যানিটেশন হলো যে গ্রামের কোথাও কাঁচা পায়খানা আছে কিনা সেটা দেখে দেখে আবার তাদের কাঁচা পায়খানা দিতাম লিস্ট করে। আবার ওই যে কার বাড়িতে গাছ গুছ নাই, সে তাদের বাড়িতে গাছ দিতাম, ওই ওনাদের উপস্থিতি দিতাম সব মানে অনুষ্ঠান দেখা। পরে আবার পরিষ্কার পরিচ্ছন্নতা, আবার এইডসের উপর কাজ, এরকম বিভিন্ন ধরনের। আবার সেলাই প্রশিক্ষণ, আবার ওরা আমাদের 2টা মেশিন দিচ্ছে, সেলাই মেশিন, সেই সেলাই মেশিনে সেলাই প্রশিক্ষণ দিতাম। মোরা প্রজেক্ট ছিল, ওরা টাকা দিয়েছে, মোরা প্রজেক্ট করতাম, মোরা বানাইয়া বিক্রি করার জন্যই করতাম, মানুষের প্রশিক্ষণ দিতাম এই প্রতিবন্ধীদের। তো এইভাবে করতে করতে মনে করেন যে আর এই প্রাথমিক স্বাস্থ্যসেভা প্রকল্পটা করতাম। তো 2002 সাল পর্যন্ত এটা চলে আসছে, এইভাবেই কাজ করতাম। পরে আমার পাশের বাড়ি জয়নাবাড়িতে একটা ভদ্রলোক, ওই যে শফিকুল ইসলাম, উনি হলো পরিবার পরিকল্পনা ডাক্তার, তো তার বাড়িতে এবার একটা ক্লাব, মানে তার ঘরেই আমরা একটা অনুষ্ঠান আয়োজন করছি, গ্রামের সব হৃদয়কে নিয়ে আসা এরকম একটা অনুষ্ঠান করছি, ডাক্তারি প্রোগ্রাম করছি। পরে সেইখানে তো ওই যে গজনবী সাহেব ছিলেন, ওই থানার যুব উন্নয়ন কর্মকর্তা। পরে উনি আমার বললেন কি, ওই শফিকুল ইসলাম, যে আপা আপনি তো কাজগুলো খুব সুন্দর, ভালো, অনেক ভালো কাজ করেন, তাই আমাদের অত্র এলাকায় কোনো চক্ষু ডাক্তার নাই, তা আপনি যেহেতু ডাক্তার নিয়েই কাজ করেন, তাহলে আপনি একজন চক্ষু ডাক্তার আনেন, আইনা এই সব মানুষকে সেবা দেন, এই কথা বললো। আর গজনবী সাহেব বললেন যে হ্যাঁ, আপনি যে দুধ দেখলেন, আমরা আপনার পাশে আছি, আমরা সব সহযোগিতা করবো। পাঁচ ওনাদের দুইজনের উৎসাহিত হয়ে আমি সারা রাত ভাবলাম যে এটা আমার জীবনের সাথে সম্পৃক্ত, পারবো কি পারবো না। তারপর দেখলাম যে যেহেতু আমি দীর্ঘদিন এই স্বাস্থ্যসেবা প্রকল্প করে আসছি, আমার একটা অভিজ্ঞতা হয়েছে, তা আমি পারবো, এটা আমার মনের ইচ্ছা। পরে আমি চলে গেলাম ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে, যাই বললাম যে শাহিন রেজা চৌধুরী, উনি একটা বড় মাপের একজন ডাক্তার। পরে আমি বললাম যে আমি এরকম একটা করতে চাই, আপনি কি বলেন? পরে উনি বললেন যে হ্যাঁ, আপনি যদি করেন অবশ্যই আমরা সময় দেব এবং আপনার সাথে আমরা কাজ করব, এবং আনন্দের সাথে কাজ করব, আপনি করেন। পরে ওইখানে ওই বছরতেই আমরা একটা অনুষ্ঠানের আয়োজন, মানে সিদ্ধান্ত নিলাম যে অমুক তারিখে আমরা এখানে একটা চক্ষু শিবির করবো। পরে ওই ভদ্রলোকের বাড়িতেই আবার একটা চক্ষু শিবির করলাম। তো মাইকিংয়ের মাধ্যমে অনেক লোক হলো, অনেক রুগী হলো, অনেক চিকিৎসা দিলাম, ফ্রি চিকিৎসা। তারপরে 1500 টাকা করে আমার চোখের অপারেশন, সেই ডাক্তারের মাধ্যমে, এই যে ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালের মাধ্যমে ওরা অপারেশন করে দেবে মাত্র 1500 টাকা। ওর মধ্যে 1200 টাকা নিব, তারা 300 টাকা দেবে আমারে। আচ্ছা। পরে বেশ কয়েকটা রুগী হলো, 5টা রুগী দিলাম প্রথমে আমরা 5টা রুগীর ওইভাবে আমরা সার্ভিস দিলাম। ওরা ভালো হয়েছে, ওরা চোখে দেখে, ওরা খুব খুশি। মানে ওইখান থেকে আমার মনে আরও উৎসাহিত হলাম। তারপরে 2003 সালে আইসা, তখন ছিল হলো প্রাইমারি হেলথ অ্যান্ড আই কেয়ার সেন্টার, আমরা এটা দিয়ে শুরু করছিলাম। এটা দিয়ে কাজ শুরু করতে করতে আমরা একটা ঘর নিলাম ভাড়া, একটা ছোট্ট একটা বারিন্দা, ওই যাদবপুরে এক বারিন্দা ভাড়া নিলাম 600 টাকা দিয়ে। তো সেখানে ডাক্তার বসাইয়া আমরা কাজ করতেছি। ওই
ডাক্তার খলিলুল্লাহ, উনি একটা চশমার দোকানদার, উনি রাজাক প্লাজারে বসে। তো উনি আমাকে বলল যে আপনি 100 টাকা তো দিতে পারবেন না, আমার বাড়ি 1 নম্বর, আমি যাওয়া আসা করি সাভারে, আপনি শুধু আমারে 30 টাকা করে দেন, মানে বাস ভাড়া। তো প্রথম অবস্থায় আমি মাইকিং করতাম, কোনো টাকা পয়সার কথা বলতাম না। ওরা আসলে তোমার টাকা চাইলে কথা, আমরা তো টাকার কথা বলেন না, আমরা টাকা নিয়ে আসি না। এভাবে 2-3টা অনুষ্ঠান করার পর আমার ডাক্তার বললেন কি যে একটা কাজ করেন, আপনি একটা ধার্য করেন, তা না হলে আপনি টাকা দেবেন। অলরেডি আমি তখন 20,000 টাকা ঋণ হয়ে গেছি গা। তারপরে শেষে আমার তখন যন্ত্র নাই, পাতি নেই, মানে শুরু তো কেবল করলাম 2-3টা দিন, কিন্তু এখন ডাক্তার উনি আছে, কিন্তু এরপর পরবর্তী ডাক্তার আসলে আমি এই যন্ত্রপাতি পাবো কই, ওইভাবে চললাম। আমি একবার দিলাম 50 টাকা, 50 টাকায় ওরা আমার বেশি হয়ে যায় ক্যাম্পে। এরপর দিলাম 20 টাকা, 20 টাকা দিলে আবার আমাদের কম হয়ে যায়। বলে ডাক্তার সব কিছু চিন্তা করে ডাক্তার বললেন যে আপনি 30 টাকা রাখেন, 30 টাকা দেন, আপনারও হয়ে যাবো, হ্যাঁ ওদেরও বেশি হবে না, আপনারও বেশি হবে না, কম হবে না। পরে আমরা ওই যে মাইকিংয়ের মাধ্যমে প্রথমত অনেক লজ্জা লাগতো, মানে বলতে, মানে ওই টাকার কথা বলতে। তারপরেও অনেক সমস্যা বলতাম যে 30 টাকা। তারপরে রুগী আসতো, রুগী এসে ওই যে 30 টাকার বিনিময়ে চিকিৎসা করতো। এরপর আমার কোনো যন্ত্রপাতি ছিল, ওই সময় আমার মাত্র 5,000 টাকা ছিল ব্যাংকে। পরে আমি এখন এত বড় একটা কাজ নিছি, ওই 1 মে তার আনুষ্ঠানিকভাবে, প্রথম তো এমনি ব্যাংকে ছেড়ে করছি, 1 মে আনুষ্ঠানিকভাবে। আমার একজনে এর একটা ছোট্ট ঘটনা আছে, একটু বলি। যে আমি যে বললাম যে আমার প্রথমে এটার নাম ছিল প্রাথমিক স্বাস্থ্যসেবা আই কেয়ার সেন্টার, প্রাইমারি হেলথ অ্যান্ড আই কেয়ার সেন্টার নাম দিয়ে আবার এই চক্ষুর পরীক্ষা করার নাম শুরু করছি, একটা নাম দিতে হয়তো, তো এটা দিয়ে শুরু করছি। কিন্তু একদিন আমার বোন আমাকে সহযোগিতা করতো, আমার ভাইয়ের, মানে আমার ওই যে বোনের জামাই, আমার ছোটো বোনের জামাই, সে আমার বাড়িতে ওই যে সাভারের বাড়িতে বিশাল একটা কুয়া ছিল, পানির কুয়া, আমরা যে গোসল টোসল করতাম, থালবাড়ি দিতাম, কাপড় দিতাম, সেরকম। তো সেই কুয়ার ভিতরে ওরে ফেলে দিতে চাইলো। ওই সময় ওদের বাড়িটারা ছিল, ওরে ধরছে, সেই জন্য রক্ষা পাইছে, নাহলে ওই কুয়ার ভিতরে পড়ে মরতো। কে কাকে ফেলে? আমার বোনের জামাই আর বোনকে। কেন? আমার এখানে আমার সহযোগিতা করে দেখা, মানে আপনাকে সময় দেয় দেখে? হ্যাঁ, সময় দিতে সে না করে, তাও জোর করে দেয় সে। তারপরে এই ঘটনা একদিন আসলো, পরের দিন আইসা বললো, জাপা একটা ঘটনা বলি, তুমি অন্য কিছু করো না, মানে তোমার কাছে না আসি বলে সাইমনের বাপে, আমার বাইকের নাম সাইমন, সাইমনের বাপে এরকম আমারে কুয়ায় ফেলায় মারতে চাইলো। পরে আমার বাড়িটা আমাকে রক্ষা করছে, নাইলে সেদিনে আজকে আর আমার পাইতো না। এই কথা শোনার পর আমার বুকের ভিতরটা এমন একটা মসজিদ দিল যে আমি দেখি না বললে আমার ভাইয়ের বোনকে আমার এরকম করলো, এত বড় একটা কথা বললো যে আমার বোনটা কুয়ায় ফেলতে পারতো। আমার বোন চলে গেল, আমি কালি নিয়ে কাজ করতাম, কীভাবে করতাম, প্রচণ্ডভাবে একটা কষ্ট পাইলাম। সেই কষ্ট থেকে আমি কই ঠিক আছে, আমি এই কোহিনুরে যে কোনো মূল্যে হুকাম বাঁচিয়ে রাখবো। যে কোহিনুর যদি সমাজের বোঝা হয়ে থাকে, পরিবারের বোঝা হয়ে থাকে, ভাই বোনদের বোঝা হয়ে থাকে, আত্মীয় স্বজনের বোঝা হয়ে থাকে, তাহলে এই কোহিনুরকে আমি যে কোনো মূল্যে আমি বাঁচিয়ে রাখবো। ওই সময় ওই আমার বোনের সামনে আমি করলাম, ঠিক আছে পর তুই আমার কাছে আসিস না কোনোদিন, আমার কাছে আসলে যদি তুই মরণ হয় তাহলে আমার কাছে কেন আসবি, তুই আসিস না। এই কথা বলে পরে আমি গেলাম একটা ডাক্তারের কাছে। এসে ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব আমি আমার নামে হাসপাতালটা করতে চাই, কেমন হবে? করেন, সমস্যা কোথায়? পরে কয় আমার তো অন্ধ মহিলা সংস্থা, এখানে যদি আমি ওইটা করি তাহলে কেমন নেব? তো আমি আমার পরামর্শ দিল কি, আপনি একটা ব্যানার টানা, আগে সাইনবোর্ড করেন না, একটা ব্যানার টানা, ব্যানারে আপনি এইগুলো লিখে আপনি টানাই দেন, যদি কোনো অবজেকশন আসে তাহলে সেটা বাদ দিবেন, আর যদি না আসে তাহলে আপনি করবেন, সাইনবোর্ড করবেন। পরে আমি এই ব্যানারটা নিয়ে 1 মাস পর্যন্ত আমি ঝুলাই রাখছি যে কোহিনুর মেমোরিয়াল চক্ষু হাসপাতাল, এই নাম দিছে। পরে এখন যে কেউ কিছু বলে না, শুধু এক ডাক্তারে বললো যে আপনি তো বেঁচে আছেন, মেমোরিয়াল মানে মৃত্যু হওয়ার পরের ঘটনা স্মরণীয় করে রাখার জন্য, তো আপনি এই মেমোরিয়াল বাদ দিয়ে শুধু কোহিনুর চক্ষু হাসপাতাল অন্ধমহিলা সংস্থা এটা লেখেন। পরে তার কথা অনুযায়ী এবার আমি সাইনবোর্ড করলাম, কোহিনুর চক্ষু হাসপাতাল অন্ধমহিলা সংস্থা। এই তারপরে 1 মে এখন আনুষ্ঠানিকভাবে সেই কোহিনুর চক্ষু হাসপাতালের আমি শুভ উদ্বোধন করি। কত সালে? এটা হলো 2003 সালের 1 মে। এটা জোরপুল শাপলা হাউজিং এর সংলগ্নে। আচ্ছা, এবং এটা খাস জমি তো, সরকারের খাস জমি? খাস মানে এই যে এটা হলো সড়ক ও জনপদের যে জায়গা থেকে রোডের জায়গা, সেই রোডের জায়গার পাশে একটু বাড়তি জায়গা। এবং এটা আসলে সেই অর্থে হাসপাতাল না, সেই অর্থে এটার ঘর ভেতর বাহির দেখলে আসলে বোঝা যায় না যে এটা একটা হাসপাতাল, কিন্তু এটা কোহিনুরের সারা জীবনের স্বপ্নের জায়গা। এবং এখানে কি প্রতি সপ্তাহে রোগী দেখা হয়?
আমি ওই যে বললাম যে একটা ভাড়া বাড়িতে শুরু করছি, তো সেখানে প্রতিদিন নিয়মিত ডাক্তার আসতেন বিকালে, ওই লাইন চক্ষু হাসপাতালে ডাক্তার আসতেন, তারা এসে রুগী দেখতেন, আমরা রুগীর ওই বাইকিংয়ের মাধ্যমে প্রচার করতাম, লিফলেটের মাধ্যমে প্রচার করতাম, অনেক রুগী হতো। তো সেইভাবে করতে করতে এরপরে ওই যে বাড়িওয়ালা বললো যে আমরা ঘর ঠিক করবো, আপনাকে অন্যত্র যেতে হবে। এরপর কি করব, অন্যত্র যাওয়ার জন্য রেডি হলাম, অন্যত্র গেলাম। এরপর 2-3টা বাড়ি যখন চেঞ্জ করলাম, তখন আমার মনের ভিতরে বললো যে এইভাবে তো আর আসলে একটা হাসপাতাল হয় না, আমি বারবার চেঞ্জ করব, আমার রুগীরা এদিক ওদিক ঘোরাফেরা করবে, আমি তো ভালো কাজ করি, তো আমার এই ধরনের ইটা আসবে কেন। অনেকে প্রশ্ন করে, আপনার মানে এতে বোঝা যায় যে হয়তো আমরা ফাউল কিছু করি, সেই জন্য আমরা হয়তো এরকম চেঞ্জ করি, এরকম একটা কিছু। পরে আমি বললাম যে না, আমি তলে যাই। পরে আমি ওই যে উপজেলায় গেলাম, যে সাভার উপজেলায়, যে বললাম যে এখানে খাস জমি কোথায় পাওয়া যায়। পরে ওই যে দোসাইতে একটা জমির জন্য আমি প্রায় 6 মাস পর্যন্ত ঘুরছি, সেখানে ঘর উঠাইছিলাম, এলাকাবাসীরা আমার ঘর ভেঙে দিচ্ছে। পরে সেখান থেকে পুলিশ টুলিশ দিয়া পরে এই ঘরের মালপত্র উঠে আনছি, তারা জরিমানা দিয়ে পরে ওখান থেকে চলে আসছি। ওটা সরকারি জমি ছিল, কিন্তু এলাকার মধ্যে ছিল, তো ওটা আর আমরা টিকে তারা পারিনি। পরে শেষে ওখান থেকে চলে এসে পরে আমি বললাম যে রোডের সামনে তো অনেক মানুষের কাজ করতো, আমরা কাজ করলে সমস্যা কোথায়, বলে আবার যদি বারবার ভাঙে, এটা তো একটা সমস্যা। পরে আমি কল্যাণপুর অফিসে গেলাম, যাই বললাম যে ভাই আমাকে একটু জমি দেন, যেখানে কখনোই ভাঙা পড়বে না, এরকম একটু জমি আমার দেখ। পরে ওনার করলে 5,000 টাকা লাগবে, আমি 5,000 টাকা ম্যানেজ করে দিলাম। ওনারা কাগজপত্র দেখে এখন বর্তমানে যেখানে আছি এই জায়গাটা উনি সিলেক্ট করে দিল, যে এটা আমাদের বাড়ি যাদুস্থল, এটার কাছে আমার জন্য সুবিধা, আবার স্ট্যান্ড কাছে, মানে সবকিছু মিলে বুঝতেই পারছেন এটা একটা ভাসমান হাসপাতাল, এবং এটা আসলে ভবিষ্যতে এখানে থাকবে না, না থাকার সম্ভাবনাটাই বেশি। না, এখন থাকবে, হয়তো থাকবে, আমরা আশা করতে পারি থাকবে, কারণ ওই যে মেট্রোপলিটনের যে জায়গাটা ওরা নিয়ে নিছে, রাস্তার পাশে মাপ দিছে, মাপ চোপ দিয়া, এই জায়গার জন্য আপনাকে ভাড়া দিতে হয় সরকার? না না, দিতে হয় না, কিছু ভাড়াও দিতে হয় না, এবং ওনাদের কাছে আমরা তো মানে চেয়ে নিছি, এবং ওরা মাইপা টাইপা দিয়ে আমাদের বুঝাই দিছে। আমি এখানে একটা ইন্টারাপ্ট করছি। মজার বিষয় হচ্ছে যে ওনার কিছু জিনিসপত্র ছিল ওনার হাসপাতালে, প্রিলিমিনারি পর্যায়ে ডাক্তারদের যেসব জিনিসপত্র লাগে, উনি সরকারি সহায়তা হোক বা মানুষের সহায়তা হোক, জীবনের কিছু গচ্ছিত টাকা হোক, সেটা জমানো অবস্থায় ওনার হাসপাতালে কিছু জিনিসপত্র ছিল, কিন্তু উনি ভাড়া বাড়িতে কাজ করতো। এবং যখন ওনার বোনটা ওনার পাশ থেকে চলে যায়, সাপোর্টটা দিতে পারেনি, বুঝতেই পারছেন ওনার শারীরিক যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে চোররা এটা চুরি করে নিয়ে যায়, এবং সেখানে তিনি খুব একটা থাকতে পারেন না, যেতে পারেন না। উনি চলে এসছেন গাবতলীতে। দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। গাবতলীতে উনি এসে কোথায় আছেন, প্রসঙ্গটা হচ্ছে এটা। গাবতলীতে কোথায় আসলেন? গাবতলীতে এসে প্রথমে ওই যে গাবতলী বাস টার্মিনাল আছে, আমি 3 রাত শুধু বসে কাটাইছি, কারণ অত মানুষের মধ্যে শোয়ারও কোনো জায়গা ছিল না, আর থাকলেও আমি লজ্জায় আমি ওখানে ঘুমাতে পারিনি। আমি 3 রাত তেমনি শুধু বসে কাটাইছি। মানুষের তো কই যাবেন, আমি বলতাম, একটু মিথ্যে বলতাম যে ওই ফরিদপুর যাব বা ওই মাদারীপুর যাবো, এরকম একটা গেছে। তারপরে লোক কই, ওই এক জায়গায় গেছে আসবে, আমার রেখে গেছে আসবে, মানে এই ধরনের কথা বলে আমি কাটাই নিতাম। তারপরে পরে এক ভদ্রলোক, মানে হয় একটা লোক আসে বলে যে আপা আপনি এইভাবে কষ্ট করছেন, তো আপনি শুয়ে পড়েন না কেন? আমি বললাম যে কীভাবে শুয়ে, আমি মহিলা মানুষ, এত মানুষের মধ্যে কেমনে শোবো? পরে বললো আরেকটা মহিলারা আছে, আমরা তো শুয়ে রয়েছি, আপনি শোন, আমরা তো আসি গেছে, সমস্যা কোথায়? ওরাও কর্মজীবী মহিলা, আপনি শুয়ে পড়েন। মানে এইভাবে একটু করে বলতে পরে এক সময় শুয়ে পড়লাম। পরে ওই যে একটু শুইলাম, তারপরে ওখান থেকে আবার চলে গেলাম বাড়িতে যে আবার ওখানে আমি সহ্য করতে পারি না, আমি একটু মাজারে গেলাম, কয়েকদিন মাজারে থাকলাম। মাজারের পরিবেশ তো ওখানে থাকা যায় না, খোলা জায়গায় এসে পরে আবার গাবতলী চলে আসলাম। গাবতলী আইসা ওই বেঞ্চে আমি শুই, ওই বেঞ্চের মধ্যে এখন যে বর্তমানে যেটা আছে এটা অনেক ভালো, মানে সেরকম পরিবেশ, তো থাকা যায়। কি গাবতলী বাস টার্মিনাল? বাস টার্মিনাল না, ওটা বাস টার্মিনালের মধ্যে ওই যে যাত্রী ছাউনি কয়, গাবতলীর বাস টার্মিনালের ভিতরে যাত্রী ছাউনি, যাত্রীঘরে অনেক বড় ঘর, সেখানে ভালো পরিবেশ, ওখানে অনেক মহিলারাও থাকে, পোলাপান থাকে, পুরুষ মানুষরা যার বেঞ্চে থাকে, যার বিছানায় আলাদাভাবে থাকে। এখানে আপনি লাস্ট 3 বছর যাবত ঘুমাচ্ছেন? 2 বছর। তো এই 2 বছর যাবত ওখানে আসছি। এখন মনে করেন যে আমি এর মধ্যে একটা মহিলা নিয়েছিলাম, তো সেই মহিলা 2 মাস। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। একটা হচ্ছে যে মানুষ তো শুধু ঘুমের না, খাওয়া না, মানুষের আরো কিছু প্রয়োজন আছে, গোসল বা অন্যান্য যে বিষয়গুলো, এগুলো আপনি কোথায়, কিভাবে, কার সাথে যোগাযোগ করেন? এইখানে একটা বেদনাময় মানে পরিস্থিতি। সেখানে হলো যে আমি ওই টার্মিনালে ওখানে মানে ওই যাত্রী স্থানতে সুন্দর টয়লেট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, গোসল করা যায়, কিন্তু কাপড় শুকার যাওয়ার জায়গা নেই। আর ওখানে কাপড়টা শুকাইয়া কার উপর দিয়ে যাবো, সেরকম দেখাশোনার মানুষ নেই। অবশ্যই চিন্তা, আমার তো অফিসে যাইতে হবে, অফিসের কাজ করতে হবে,
তো আমি যদি সারাদিন বসে বসে কাপড় শুকাই তাহলে তো হবে না। ঘরে আমার ভাঙ্গা, আমি ভাঙ্গা ঘরে যা রাখি তাই শুরু হয়ে যায়, যা রাখি তাই চুরি হয়ে যায়, তাই ঘরে আসতে পারি না। পরে আমি আমার সাভারে ওই যে আমার হাসপাতালে, ওটা তো হাসপাতালি ঘর, হাসপাতালি সবকিছু, হ্যাঁ ওইটাই ঘর, ওইখানে হাসপাতাল, ওখানে আমরা খাওয়া দাওয়া ঘুম টুম সবই আসতো, মানে ঘরের মতো একটা রুম ছিল। আর আমি ঘরে দিনের বেলা অফিসের কাজ করতাম, রাতে ওখানে ঘুমাইতে করতাম, মানে আমার ওই খাট বিছানা, ওই যে হাসপাতালের বিছানাপত্র সব ছিল সেখানে। এখন সেই বিছানাপত্র কিছু চুরি হয়ে গেছে, ল্যাব তোষক যা যা ছিল, মনে করো উইন্টার, মানে আমার একটু এক গ্লাস পানি খাবো তাও নাই, একটা চেয়ারে বসবো তাও নাই, সব। তো আপনি গোসলের কথা বলছিলেন? গোসল, ওখানে আমি গোসল করি, তারপরে ওই বেশিরভাগ সময় আমি ওই ভিজা কাপড়ে গায়ে শুকাই। এই শীতটা গেছে, শীতের মধ্যে মনে করো সবাই গরম জামা পরে, আমি সেখানে এই ভিজা কাপড় গায়ে শুকাইছি। অত্যাধিক কষ্ট, যা আসলে বাংলাদেশের কাছে বলতে গেলে লজ্জা লাগে, কেননা মানুষ মনে করবো যে এটা আবার কীরকম জীবন। হ্যাঁ, নিজেরও মানে এরকম একটা পরিস্থিতি, মানে এটা পরিস্থিতির শিকার, এটা আমি কাউকে দোষ দিচ্ছি না। আর ওখানে যে পরিবেশ, আমার যে অবস্থান, আমি আমার বাড়িতে, আমার ভাইয়ের বাড়ি আছে, এখন আমার ভাইদের বাড়িতে অনেক দূরে ভিতরে, রিক্সাপত্র পাওয়া যায় না ঠিক মতো। আচ্ছা হ্যাঁ, আমার এই প্রশ্নটা, আপনি ভাইদের বাড়িতে গেলেন না কেন? যাই নাই, মানে ওই যে ওখানে বিছানাপত্র রিক্সা পাওয়া যায় না। আমার ভাইয়ের দুই তিনটা ছেলে মেয়ে পড়াশোনা করে না, ওদের কি গুছাইবো না, আমারই গুছাইবো না, কি করবো, মানে ওদের তো সংসার হয়ে গেছে দুই ভাইয়ের। হ্যাঁ, ওদের সংসার হয়ে গেছে, ছেলে মেয়ে আছে, ওদের স্কুলে পড়াশোনা, তা ভাইয়ের বউর উপর কি আর তো চাপ দেওয়া যায়? আমার নিয়ে তো ধরে আনতে হবে। আবার আমার মাঝে ছিল, আমার অনেক দূর আইসা আমার রিক্সা উঠে দিত। এখন আমার না, এখন মারা গেছে। ওই যে মারা যাওয়ার পরেই তো আমার এই দৈন্যদশা। আমার মা থাকলে তো কিছু হইতো না, আমি জীবনে কোনোদিন মাকে ছাড়া কোথাও যাইনি। দেখেন, কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি, গল্পের আরেকটা ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট এই মুহূর্তে আপনারা জানবেন। তার আগে একটু বলি, গল্পটা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন বা শুনেছেন, গল্পটা শুরু হয়েছিল একেবারে ছোটবেলায়। 7 বছর বয়সের গ্রামের দুরন্ত একটা বালিকা পক্স উঠলো, পক্স ওঠার পরে তার জীবনের এই দুর্দশা শুরু হলো। কিন্তু তখন পর্যন্ত তার বাবা তাকে নিয়ে ফাইট করেছেন। তার বাবার সবচেয়ে প্রিয় মানুষ ছিল সে, এবং তার বাবা তাকে ভালো করার জন্য পুরো ফ্যামিলিকে শিফট করে ফেলে ঢাকাতে। এসে সে বিভিন্ন রকমের কাঁচামালের ব্যবসা করেছেন, দই নিয়ে ব্যবসা করেছে, গরুর দুধ নিয়ে ব্যবসা করেছে, কিন্তু মেয়েকে সে ভালো করতে পারেনি। কিন্তু মেয়ের একটা ভবিষ্যৎ তৈরি হচ্ছিল। সামহাও সে 12 বছর বয়সে এসে কোনো একটা মিশনারি স্কুলে তার একটা লার্নিং প্রসেস শুরু হয়, এবং সেখানেও অনেক রকম ঘাত প্রতিঘাত পার হয়ে সে শেষ পর্যন্ত তার কথা অনুযায়ী সে এসএসসি পাস করে, ইন্টার পাস করে, এবং নট অনলি দ্যাট, সে তার কথা অনুযায়ী সে একসময় ঢাকা ইউনিভার্সিটিতে জেনারেল হিস্ট্রিতে সে চান্স পায়। কিন্তু মানসিক সমস্যা হোক বা যে কোনো কিছু কারণেই হোক, জেনারেল হিস্ট্রিতে সে কন্টিনিউ করতে পারে নাই। 2 বছর পরে তাকে ওইখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় বা তাকে অব্যাহতি দেওয়া হয়, এবং তারপরে সে এসে, যেটাকে উনি বলছেন বিএড করা বা কোনো একটা ডিগ্রি তিনি নেন মিরপুর বাংলা কলেজে, আপনি সেটা বলছিলেন। আচ্ছা, এবং তারপর এমএ করতে গিয়ে উনি আর ফার্স্ট ইয়ার করার পরে উনি আর করতে পারেন নাই। ইন দ্য মিন টাইম ওনার লাইফে বিভিন্ন যোগ বিয়োগ এসছে। উনি কাজের জায়গাটায় একটা সংস্থা তৈরি করার চেষ্টা করেছেন, এবং শেষ পর্যন্ত সরকারিভাবে একটা লাইসেন্সও পেয়েছেন, সেটাকে তিনি হাসপাতালে রূপ দেওয়ার চেষ্টা করেছেন। সবচাইতে দুঃখজনক বিষয় হলো, ওনার জীবনের, প্রত্যেকটা মেয়ের জীবনেই যেটা শাশ্বত একটা সংসার, সেটা মাত্র 3 দিনের, এবং সেই মানুষটার জন্য উনি সারাটা জীবন এক অর্থে ওই জায়গাটা শেষই করে দিলেন। 12 বছর পর্যন্ত অপেক্ষায় ছিলেন, 12 বছর পরে সমস্ত দাবি দাওয়া ছেড়ে দিয়েছেন, সেটাও নামাজের পার্টিতে বসে। এবং তারপরে একটা হাসপাতালে স্বপ্ন দেখলেন, সেটাও মানুষজন চুরি করে নিয়ে গেল। এখন সেই যে খাস জমিটা, যেটা ওনাকে সরকার থেকে ওনার কথা অনুযায়ী বলছেন যে ওনাকে দেওয়া হয়েছে সামহাও অ্যালটমেন্ট, উনি সেখানে থাকতে পারেন না, এবং সেটাও চোরের ভয়ে। উনি থাকেন কোথায়? গাবতলীর বাস টার্মিনালের যাত্রী ছাউনিতে। কথা হলো, এই অবস্থায় উনি কি করে স্টুডিওতে আসলেন?